আজকের ক্লাসে আমরা পৌরনীতি দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় এবং সপ্তম অধ্যায় দেখার চেষ্টা করব। আমরা আজকের ক্লাসে পৌরনীতির যে তৃতীয় অধ্যায় রয়েছে অর্থাৎ রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বাংলাদেশের স্বাধীনতা লাভ, এখানে আমরা হাজী শরীয়তুল্লাহ থেকে শুরু করে একদম শেখ মুজিবুর রহমান পর্যন্ত আমরা দেখার চেষ্টা করব। চতুর্থ অধ্যায়ে রয়েছে বাংলাদেশের সংবিধান এবং সপ্তম অধ্যায়ে রয়েছে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে অর্থাৎ অ্যাটর্নি জেনারেল, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, সরকারি কর্ম কমিশন, নির্বাচন কমিশন, এই জিনিসগুলো নিয়ে ধারণা। আমরা যদি বলি এই তিনটা চ্যাপ্টার থেকে আমাদের কয়টা সিকিউ থাকে বা কয়টা এমসিকিউ থাকে, আমরা দেখব এই তিনটা চ্যাপ্টার থেকে আমাদের অবশ্যই তিনটা কিন্তু সিকিউ সবসময় থাকে। তিনটা সিকিউ সবসময় কিন্তু এই তিনটা চ্যাপ্টার থেকে থাকে। অর্থাৎ তুমি যদি এই যে তিনটা চ্যাপ্টার খুব ভালো মনোযোগ দিয়ে পড়ো তাহলে তোমার তিনটা সিকিউ কভার হবে। এবং এমসিকিউর কথা বললে কিন্তু 7 থেকে 8টা এমসিকিউ এই তিনটা চ্যাপ্টার থেকে কিন্তু থাকে। তো আজকের ক্লাসে আমরা তৃতীয় অধ্যায় দিয়ে শুরু করব। তৃতীয় অধ্যায়ের আমরা প্রথমে গুরুত্ব অনুধাবন সেকশনটা দেখব, অর্থাৎ কোন জায়গাগুলো থেকে এই প্রশ্নগুলো বা সৃজনশীল প্রশ্নগুলো এসে থাকে। তো সেই জিনিসটা আমরা দেখব। তার পরবর্তীতে আমরা গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো তৃতীয় অধ্যায়ে সলভ করার চেষ্টা করব। এর পাশাপাশি এমসিকিউর যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যা জিনিসগুলো তোমাদের জন্য থাকবে। তারপরে আমরা যে গুরুত্ব অনুধাবন করেছিলাম অর্থাৎ কোন টপিকগুলো থেকে প্রশ্ন আমাদের থাকে সেই জিনিসটা আমরা দেখার চেষ্টা করব সৃজনশীল আকারে। অর্থাৎ ওই গুরুত্বপূর্ণ যে আমরা অনুধাবন করেছিলাম যেই টপিকগুলো থেকে আমাদের সিকিউ থাকে সেই টপিকগুলোর আমরা সৃজনশীল দেখব, সৃজনশীলটা কীভাবে লিখতে হয় সেই জিনিসটা দেখব এবং এইভাবে আমাদের তৃতীয় অধ্যায়টা কভার হবে। তারপরে আমরা যাব চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়ে একইভাবে আমরা সর্বপ্রথম গুরুত্ব অনুধাবন সেকশন দিয়ে শুরু করব, অর্থাৎ চতুর্থ অধ্যায়ের কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে সেই জিনিসটা আমরা প্রথমে দেখব। তারপরে আমরা চতুর্থ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো সলভ করব এবং এমসিকিউর আমরা বিস্তারিত ব্যাখ্যাগুলো দেখার চেষ্টা করব। এরপরে আমরা চতুর্থ অধ্যায় থেকে 2টা সৃজনশীল সমাধান করব এবং যেই গুরুত্ব অনুধাবন সেকশনটা তোমাদের দেওয়া হয়েছে অর্থাৎ কোন জায়গাগুলো থেকে চতুর্থ অধ্যায়ে সৃজনশীল থাকে সেই টপিকের আমরা সিকিউ দেখার চেষ্টা করব। কিভাবে সিকিউটা লিখতে হয়, সিকিউ লিখলে কিভাবে ভালো মার্ক পাওয়া যায় সেই জিনিসটা দেখার চেষ্টা করব। তারপরে আমরা যাব আমাদের সর্বশেষ অধ্যায় অর্থাৎ সপ্তম অধ্যায়ে সাংবিধানিক প্রতিষ্ঠানে। এখানেও আমরা প্রথমে গুরুত্ব অনুধাবন সেকশন দিয়ে শুরু করব, অর্থাৎ এই সপ্তম অধ্যায়ে কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসে সেটার একটা সাজেশন বলতে পারো। তারপরে আমরা এখান থেকেও গুরুত্বপূর্ণ এমসিকিউ সলভ করব এবং সর্বশেষ এই চ্যাপ্টার থেকে কিন্তু আমরা সিকিউ সলভ করব এবং সর্বশেষ কিন্তু তোমাদের জন্য একটা সিকিউ প্র্যাকটিসও থাকবে। তো এর মাধ্যমে আমরা আমাদের ক্লাসটা কন্ডাক্ট করব। চলো আমরা আমাদের যে তৃতীয় অধ্যায় অর্থাৎ রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বাংলাদেশের স্বাধীনতা লাভ সেই জায়গা থেকে আমাদের যে পড়াশোনা সেই পড়াশোনাটা শুরু করি। এবং আজকের ক্লাসটা যদি তুমি ভালো করে দেখো তাহলে কিন্তু মোটামুটি 30 থেকে 35 মার্ক কিন্তু তোমার কভার হয়ে যাবে। তো আমাদের যে তৃতীয় অধ্যায় পৌরনীতি দ্বিতীয় পত্রের এখানে আছে রাজনৈতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের স্বাধীনতা লাভ। এবং এইখানে আমরা বাংলাদেশের স্বাধীনতা লাভের আগ পর্যন্ত যে সকল নেতারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তাদের সম্পর্কে আমরা জানবো। এখানে আমাদের হাজী শরীয়তুল্লাহ থেকে শুরু হবে এবং শেখ মুজিবুর রহমান পর্যন্ত আমাদের শেষ হবে। এবং এর মধ্যে আমরা মীর নিসার আলী ওরফে তিতুমীর সম্পর্কে জানবো। তারপরে আমরা নবাব আব্দুল লতিফ সম্পর্কে জানবো, নবাব স্যার সলিমুল্লাহ সম্পর্কে জানবো, শেরেবাংলা একে ফজলুল হক সম্পর্কে জানবো। তারপরে আমরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী সম্পর্কে জানবো, মাওলানা ভাসানী সম্পর্কে জানবো এবং শেখ মুজিবুর রহমান সম্পর্কে কিছু জিনিস দেখার চেষ্টা করব। তো এই ছিল আমাদের মোটামুটি হচ্ছে যেই টপিকগুলো তোমাদের কভার করা হবে। তো আমাদের যে গুরুত্ব অনুধাবন সেকশন, চলো আমরা দেখি যে এই যে চ্যাপ্টারটি রয়েছে এই চ্যাপ্টারের কোন জায়গাগুলো থেকে আসলে সিকিউ আসে। তো প্রথম যেই টপিক থেকে আমাদের সিকিউ আসে সেটা হচ্ছে ফারাইজি আন্দোলনে হাজী শরীয়তুল্লাহর প্রভাব এবং এখান থেকে কিন্তু গ নাম্বারে কিন্তু প্রশ্ন থাকে। তারপরে আমাদের প্রশ্ন থাকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পটভূমিতে তিতুমীরের অবদান ব্যাখ্যা করো। অর্থাৎ এই যে তিতুমির যে ব্রিটিশদের বিরুদ্ধে যে বারাসাত বিদ্রোহের মাধ্যমে আমরা দেখতে পাই নারিকেল বাড়িয়ে কিন্তু তিনি বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন এবং তার যে এই যে সংগ্রামটা, এই সংগ্রামটা কিভাবে আমাদের স্বাধীনতা যুদ্ধে মূলত অবদান রেখেছিল বা আমাদেরকে কিভাবে অনুপ্রাণিত করেছিল সেই জায়গাটা থেকে প্রশ্ন থাকে। তারপরে থাকে শিক্ষা বিস্তারে নবাব আব্দুল লতিফের অবদান এবং শিক্ষা ও রাজনৈতিক ক্ষেত্রে নবাব স্যার সলিমুল্লাহর অবদান থেকে কিন্তু প্রশ্ন থাকে। এবং এই টপিকগুলো থেকে গ কিংবা ঘ দুই জায়গাতে কিন্তু প্রশ্ন থাকতে পারে। গ কিংবা ঘ দুই জায়গাতে প্রশ্ন থাকে। ফারাইজি আন্দোলন থেকে সাধারণত গ নাম্বারে প্রশ্ন থাকে এবং তিতুমীরের অবদান থেকে কিন্তু ঘ নাম্বারে প্রশ্ন থাকে। তারপর আমাদের প্রশ্ন থাকে ঔপনিবেশিক যুগে বাংলায় হিন্দু মুসলমান ঐক্য প্রচেষ্টায় দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের যে অবদান ছিল সেখান থেকে আমাদের প্রশ্ন থাকে, বাট এই প্রশ্নটাই একটু কম থাকে। তারপর আমরা দেখতে পাই হোসেন শহীদ সোহরাওয়ার্দীর যে রাজনৈতিক অবদান সেখান থেকে আমাদের সৃজনশীল প্রশ্ন থাকে। এখান থেকে আমাদের গ নাম্বারে প্রশ্ন থাকে, অনেক সময় আমাদের ঘ অর্থাৎ গ ঘ দুই জায়গাতেই কিন্তু প্রশ্ন থাকতে পারে।
তারপরে আমরা দেখব জন অধিকার প্রতিষ্ঠা এবং কৃষক সংগ্রাম পরিচালনায় মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর যে ভূমিকা ছিল সেই জায়গা থেকে প্রশ্ন থাকে। কৃষক স্বার্থ, শিক্ষা বিস্তার এবং বাঙালি জাতিসত্তার বিকাশে শেরেবাংলা একে ফজলুল হকের যে অবদান ছিল সেই জায়গা থেকে আমাদের সিকিউতে প্রশ্ন থাকে। তো এই টপিকগুলো হচ্ছে মোটামুটি আমাদের সিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। আমরা যদি এই টপিকগুলো একটু কভার করি তাহলে আমাদের এই চ্যাপ্টার থেকে যে একটা সিকিউ থাকে সেই একটা সিকিউ আমরা খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবো। তারপরে আমরা যাই আমাদের যে এমসিকিউ অর্থাৎ গুরুত্বপূর্ণ যে সকল এমসিকিউগুলো আছে সেগুলো আমরা এখন সমাধান করব। প্রথম এমসিকিউতে আসে আমাদের ফারাইজি আন্দোলনের প্রবক্তা, প্রচারক, সংগঠক ও নেতা কে ছিলেন। চলো আমরা এই যে ফারাইজি আন্দোলন, এই ফারাইজি আন্দোলন সম্পর্কে একটু জানি। এই হাজী শরীয়তুল্লাহ, এই হাজী শরীয়তুল্লাহ ছিল ফারাইজি আন্দোলনের প্রবক্তা, প্রচারক কিংবা সংগঠক। এই হাজী যে শরীয়তুল্লাহ তিনি যে ফারাইজি আন্দোলনে ডাক দেন, এই ফারাইজি আন্দোলনটা আসলে কিভাবে আসলো? তো ফারাইজি আন্দোলনটা আসলো হাজী শরীয়তুল্লাহ যখন এই যে হজ করে যখন এই বাংলায় আসেন তখন দেখতে পান যে বাংলার মানুষজন পীর পূজা, দরগা পূজা, কবর পূজা, মাজার পূজা অর্থাৎ এই যে কুসংস্কারগুলো আছে এই কুসংস্কারে কিন্তু লিপ্ত বা আবদ্ধ হয়ে গিয়েছিল এবং হাজী শরীয়তুল্লাহ এটা দেখে খুবই ব্যথিত হন এবং তখন তিনি একটা ধর্মীয় সংস্কারবাদী আন্দোলনের ডাক দেন। এবং এই যে ফারাইজি আন্দোলন, এই ফারাইজি আন্দোলনটা ছিল একটা ধর্মীয় সংস্কারবাদী আন্দোলন, ধর্মীয় সংস্কারবাদী আন্দোলন। অর্থাৎ এই যে আমাদের যে কুসংস্কারগুলো ছিল পীর পূজা, দরগা পূজা, মাজার পূজা, এই জিনিসগুলোতে মুসলমানরা যেন আবদ্ধ না হয় বরং তারা আমাদের যে ফরজ বিধিবিধানগুলো রয়েছে অর্থাৎ নামাজ, রোজা, হজ, জাকাত এই জায়গাতে তারা যেন মূলত পাল্টে যায় এবং এই জায়গাগুলো তারা যাতে পালন করার চেষ্টা করে, অর্থাৎ তারা কুসংস্কার থেকে দূর হয়ে যাতে মুসলমানদের যে সকল ফরজ বিধিবিধানগুলো রয়েছে সেই জায়গাগুলো যাতে পালন করে। এই জন্য কিন্তু হাজী শরীয়তুল্লাহ যেই আন্দোলনের ডাক দেন সেটা হচ্ছে মূলত ফারাইজি আন্দোলন এবং এই আন্দোলনটা ছিল একটা ধর্মীয় সংস্কারবাদী আন্দোলন। ফারাইজি শব্দটা এসেছে ফরজ শব্দ থেকে এবং যার অর্থ হচ্ছে অবশ্য পালনীয়, অর্থাৎ মুসলমানদের জন্য যে সকল অবশ্য পালনীয় যে বিধিবিধানগুলো ছিল নামাজ, হজ, জাকাত এই জিনিসগুলোর প্রতি হাজী শরীয়তুল্লাহ জোর দেন। তাহলে ফারাইজি আন্দোলনের প্রবক্তা, প্রচারক, সংগঠক কে ছিল? হাজী শরীয়তুল্লাহ। তারপরে আমরা আমাদের যে দ্বিতীয় প্রশ্ন সেই দ্বিতীয় প্রশ্নে যাই। হাজী শরীয়তুল্লাহর মতে ইংরেজ রাজত্বে কি করা সম্ভব না। দেখো এই যে হাজী শরীয়তুল্লাহ তিনি ধর্মীয় সংস্কারবাদী একটা আন্দোলনের ডাক দেন এবং তিনি আসলে বুঝতে পারেন যে এই যে ব্রিটিশদের যে রাজ্য, এই ব্রিটিশদের রাজ্যে আসলে আমরা যেরকম আমরা শাসন ব্যবস্থা চাই, আমরা যে শরিয়া চাই কিংবা আমরা যে ইসলামী অনুশাসন মেনে আমাদের যে জীবনযাপন সেটা পরিচালনা করতে চাই সেটা আসলে এই ব্রিটিশদের যে রাজত্ব এই রাজত্বে আসলে সম্ভব না। এই জন্য কিন্তু হাজী শরীয়তুল্লাহ যে ইংরেজ যে রাজত্ব বা এই যে বাংলায় যে ব্রিটিশ সাম্রাজ্য সেই ব্রিটিশ সাম্রাজ্যকে দারুল হারব বা বিধর্মীদের রাজ্য বলে ঘোষণা করেন। দারুল হারবের অর্থ হচ্ছে বিধর্মীদের রাজ্য এবং তিনি আসলে বোঝানোর চেষ্টা করেন যে এই যে ইংরেজ শাসন, এই ইংরেজ শাসনে আমরা যেরকম শাসন ব্যবস্থা চাই যেখানে আমরা ইসলামী অনুশাসন মেনে চলবো সেটা আসলে সম্ভব না এবং এই জন্যই কিন্তু তিনি যে ব্রিটিশ সাম্রাজ্য সেই ব্রিটিশ সাম্রাজ্যকে মূলত দারুল হারব বা বিধর্মীদের রাজ্য বলে ঘোষণা করেন এবং তিনি বলেন যে এখানে আসলে আমাদের যেরকম আমরা শাসন ব্যবস্থা চাই সেটা আসলে সম্ভব না। এবং পরবর্তীতে দেখা যায় যে এই হাজী শরীয়তুল্লাহ তিনি কিন্তু এর পরবর্তীতে কিন্তু ফারাইজি আন্দোলনের ডাকটা দিয়েছিলেন। তো হাজী শরীয়তুল্লাহর মতে ইংরেজ রাজত্বে ইসলামী অনুশাসন মেনে চলা অসম্ভব, এটা তো সত্যি, এটা তিনি বলেছেন এবং তিনি দারুল হারব বা বিধর্মীদের রাজ্য বলেছেন। সুষ্ঠু সামাজিক জীবনযাপন অসম্ভব, এটাও তিনি বলেছেন। স্বাধীনভাবে ধর্মীয় সংস্কৃতি পালন সম্ভব না, তিনি বলেছেন যে স্বাধীনভাবে ধর্মীয় সংস্কৃতি পালন সম্ভব না। সুতরাং এখানে উত্তর হবে 1 ও 2। তারপরের প্রশ্নে আমরা যাই 3 নং প্রশ্নে। ফারাইজি আন্দোলনের লক্ষ্য কি ছিল? ইসলাম ধর্ম প্রচার, প্রচলিত কুসংস্কার দূর, মুসলিম ভ্রাতৃত্ববোধ সৃষ্টি, মুসলমানদের অর্থনৈতিক উন্নতি। আমরা অলরেডি বলেছি ফারাইজি আন্দোলনের মূল লক্ষ্য ছিল সমাজের যে প্রচলিত যে কুসংস্কারগুলো ছিল মাজার পূজা, দরগা পূজা, পীর পূজা এই সকল জিনিসগুলো থেকে মানুষদেরকে ডাইভার্ট করা, মানুষদেরকে ইসলামের দিকে নিয়ে আসা। সুতরাং উত্তর হবে আমাদের খ, প্রচলিত কুসংস্কার দূর করা। তারপরে আমাদের চতুর্থ প্রশ্নে তিতুমীরের প্রকৃত নাম কি? দেখো এই যে তিতুমীরের প্রকৃত নাম ছিল সৈয়দ মীর নিসার আলী এবং এই যে তিতুমীরের যে লড়াইটা সেটাকে আমরা মূলত বারাসাত বিদ্রোহ নামে জানি।
কি হয়েছিল এই বারাসাত বিদ্রোহে কিংবা এর প্রেক্ষাপটটা আসলে কি ছিল। দেখো অলরেডি কিন্তু আমরা যে প্রথম অধ্যায় সেখানে কিন্তু পড়ে এসেছি যে ব্রিটিশদের যে প্রশাসনিক ব্যবস্থাগুলো ছিল, অর্থাৎ তাদের যে লক্ষ্য ছিল মূলত জমি থেকে কিভাবে আরও বেশি খাজনা আদায় করা যায়। এবং এই খাজনা আদায় করার জন্য আমরা দেখতে পাই যে ব্রিটিশরা বিভিন্ন রকমের যে প্রশাসনিক ব্যবস্থা বা কর আদায় ব্যবস্থা এই জিনিসটা কিন্তু চালু করে। আমরা 1793 সালে দেখতে পাই ব্রিটিশরা চিরস্থায়ী বন্দোবস্ত চালু করে, চিরস্থায়ী বন্দোবস্ত। তারপর আমরা দেখতে পাই 5 সালা বন্দোবস্ত চালু করা হয়, 10 সালা বন্দোবস্ত চালু করা হয়, দ্বৈত শাসন চালু করা হয় 1765 সালে। তো ব্রিটিশদের চেষ্টা ছিল কিভাবে এই অঞ্চল থেকে বা এই অঞ্চলের যে জমি থেকে, এই জমি থেকে কিভাবে আরো বেশি পরিমাণে রাজস্ব আদায় করা যায়। তো মীর নিসার আলী ওরফে তিতুমীর এই জিনিসটা দেখে তিনি আসলে খুব ব্যথিত হন যে এই অঞ্চলে যারা কৃষক ছিল তারা অতিরিক্ত যে করের বোঝা, এই করের বোঝা কিন্তু আদায় করতে পারতেছে না এবং তারা ঋণে জর্জরিত হচ্ছে এবং দুঃখ কষ্টে জীবনযাপন করছে। তো সৈয়দ মীর নিসার আলী ওরফে তিতুমীর এই জিনিসটা থেকে খুবই ব্যথিত হন এবং সেই সময়ের যে সকল সামন্ত রাজা ছিল সেই সকল সামন্ত রাজা এবং ব্রিটিশদের প্রতি তিনি আহ্বান জানান তারা যাতে এই যে করের বোঝা এই জিনিসটা কমিয়ে দেয়, কিন্তু কেউই স্বাভাবিক তার কথা কোনো পাত্তা দেয়নি। পরবর্তীতে দেখা যায় এই যে মীর নিসার আলী ওরফে তিতুমীর তিনি প্রায় 83,000 সৈন্যকে বা 83,000 সৈন্য বলতে তার এই যে বাহিনীতে কারা ছিল, মূলত যে এই কৃষকরাই ছিল। এই 83,000 সৈন্যকে একত্রিত করেন এবং আমরা দেখতে পাই যে 24 পরগনা, নদিয়া এবং ফরিদপুর জেলার কিছু অংশ নিয়ে কিন্তু স্বাধীন রাজ্য ঘোষণা করেন। ফরিদপুর জেলার কিছু অংশ নিয়ে কিন্তু তিনি এই যে স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন এবং নিজেকে নবাব ঘোষণা করেন এবং তিনি মূলত চাচ্ছিলেন যে এই যে কৃষকরা যাতে মুক্তি পায়। পরবর্তীতে আমরা দেখতে পাই যে তিনি 24 পরগনায় কিন্তু তিনি নারিকেলবাড়িয়ায় তিনি কিন্তু বাঁশের কেল্লা নির্মাণ করেন। আমরা এই কাহিনী কিন্তু সবাই জানি, বাঁশের কেল্লা নির্মাণ করেন। কেন এটা নির্মাণ করেছিলেন? যাতে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করা যায়, এই জন্য কিন্তু তিনি এই যে বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন। পরবর্তীতে আমরা দেখতে পাই যে 1831 সালের 14ই নভেম্বর 14ই নভেম্বর কিন্তু কর্নেল স্টুয়ার্টের নেতৃত্বে ব্রিটিশদের একটা সুসজ্জিত বাহিনী কিন্তু এই যে বাঁশের কেল্লা আক্রমণ করে এবং সেখানে কিন্তু তিতুমীরের একদম জীবনাবসান হয় এবং বাঁশের কেল্লাকে তারা কিন্তু ধ্বংস করে দেয়। তো আমরা বারাসাত যে বিদ্রোহ, এই বিদ্রোহ সম্পর্কে জানলাম। এই বিদ্রোহটাই মূলত বারাসাত বিদ্রোহ নামে পরিচিত। তো আমরা এর পাশাপাশি তিতুমীরের যে কাহিনীগুলো আছে সেই জিনিসটাও জেনে নেওয়ার চেষ্টা করলাম। তারপরে যে আমরা নিচের কোন ঘটনাটির সাথে তিতুমীরের সম্পৃক্ততা রয়েছে, অলরেডি এই জিনিসটা নিয়ে আমরা বিস্তারিত বলেছি, সেটা হচ্ছে বারাসাত বিদ্রোহ। তারপরের প্রশ্নে আমরা যাচ্ছি, তিতুমীর বাঁশের কেল্লা নির্মাণ করেন কেন? অলরেডি বলেছি যাতে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করা যায়, এই জন্য কিন্তু তিতুমীর বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন। তাহলে আমাদের উত্তর হবে যুদ্ধের প্রস্তুতির জন্য ক। তারপরের প্রশ্নে আমরা যাই, বাংলার সৈয়দ আহমদ বলা হয় কাকে? দেখো এই যে সৈয়দ আহমেদ, এই মানুষটা কে তার সম্পর্কে আমাদেরকে জানতে হবে একটু। সৈয়দ আহমেদ হচ্ছে উত্তর ভারতের একজন প্রভাবশালী মুসলিম নেতা এবং তিনি মূলত যে আমরা সেই সময় কি দেখতে পাই ব্রিটিশদের শাসন আমলে, আমরা দেখতে পাই ব্রিটিশরা আমাদের সেই সময় তো মোটামুটি রাষ্ট্রীয় কাজে ফার্সি ভাষা ব্যবহারের প্রচলন ছিল এবং মুসলিমরা এই ফার্সি ভাষার প্রতি অনেক ভালো তারা এই জিনিসটা জানতো। তো দেখা গেল কি যে যখন এই ব্রিটিশরা এই ফার্সি ভাষাকে নিষিদ্ধ করে ইংরেজিকে মূলত যে রাষ্ট্রীয় কাজে ব্যবহার করা শুরু করে, তখন এই সময়ের বা সেই সময়ের যারা হচ্ছে মুসলিম নেতা বা হচ্ছে ইমামরা ছিল তারা বলতে থাকে যে মানে তারা তো ভালোভাবে নেয়নি ব্রিটিশদের শাসনদেরকে এবং হিন্দু মুসলিমদের সাথে আমরা ব্রিটিশদের একটা বলতে পারি যে দ্বিচারী সম্পর্ক দেখতে পাই। এই সময়ের এই অঞ্চলের মুসলমানরা কখনোই কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যকে ভালোভাবে নেয়নি এবং তারা মানে যেইভাবে আসলে ব্রিটিশদেরকে যুদ্ধ করা যায়, ব্রিটিশদের বিরুদ্ধে দাঁড়ানো যায়, সেভাবে তারা চেষ্টা করেছে, তাদের দিক থেকে তারা ঠিক ছিল। তো যারা ইমাম ছিল বা হচ্ছে যারা আমরা বলতে পারি যে প্রমিনেন্ট নেতা ছিল, তারা বলল যে
এই ইংরেজি ভাষাকে গ্রহণ করা যাবে না, ইংরেজি ভাষায় আমরা কোনো শিক্ষা লাভ করব না। তো এবং হচ্ছে তারা মূলত যে এই যে পাশ্চাত্য শিক্ষা, ইংরেজি শিক্ষা, এটাকে মূলত বলে যে এটা হারাম হবে, এই সংশ্লিষ্ট বিষয়গুলো বলে। কিন্তু এই যে উত্তর ভারতের যে যিনি নেতা ছিলেন সৈয়দ আহমদ, তিনি চেষ্টা করেন যে কিভাবে মুসলিমদেরকে আরও এই ইংরেজি ভাষা, আরবি ভাষা, প্রত্যেকটা ভাষায় কিভাবে আসলে মানুষদেরকে ইন্সপায়ার করা যায়, অনুপ্রাণিত করা যায়, সেই জিনিসটা কিন্তু তিনি চেষ্টা করেন। ঠিক একইভাবে আমরা এই দিকে দেখতে পাই বাংলায় নবাব আব্দুল লতিফ কিন্তু চেষ্টা করেছিলেন এই অঞ্চলের যারা পিছিয়ে পড়া মুসলিম আছে, অর্থাৎ বাংলার যারা পিছিয়ে পড়া মুসলিম আছে, তারা কিভাবে, তাদেরকে কিভাবে আসলে প্রয়োজনীয় শিক্ষাটা দেওয়া যায়, পাশ্চাত্য শিক্ষাকে দিয়ে তারা কিভাবে আসলে যে জ্ঞান বিজ্ঞান বা অন্যান্য সংশ্লিষ্ট বিষয়ে উন্নতি করতে পারে, এই জিনিসটা কিন্তু চেষ্টা চালিয়েছিলেন। এই জন্য কিন্তু এই যে নবাব আব্দুল লতিফ, তাকে কিন্তু বাংলার সৈয়দ আহমেদ বলা হয়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো কেন তাকে বাংলার সৈয়দ আহমেদ বলা হয়। সৈয়দ আহমেদ উত্তর ভারতে এরকম প্রচেষ্টা চালিয়েছিলেন এবং বাংলায় এই প্রচেষ্টা চালিয়েছিলেন মূলত নবাব আব্দুল লতিফ, এই জন্য কিন্তু তাকে বাংলার সৈয়দ আহমেদ বলা হয়। তো নবাব আব্দুল লতিফের শিক্ষা বিস্তারে কতগুলো অবদান ছিল সেই বিষয়টা আমরা দেখার চেষ্টা করব। এবং এই নবাব আব্দুল লতিফকে কিন্তু তিনি কিন্তু নবাব পরিবারে জন্মগ্রহণ করেননি, ব্রিটিশরা তাকে কিন্তু মূলত নবাব উপাধি দিয়েছে, এই জিনিসটা মাথায় রাখার চেষ্টা করবে। অনেক সময় কিন্তু আমাদের সৃজনশীল থাকে যেখানে বলা হয় যে এমন একজন ব্যক্তির কথা বলা হচ্ছে যিনি নবাব নন, কিন্তু তাকে নবাব উপাধি দেওয়া হয়েছে। তো এই যে নবাব আব্দুল লতিফ, তাকে কিন্তু নবাব উপাধি দেওয়া হয়েছে, নবাব উপাধি দেওয়া হয়েছে। তো সৃজনশীলে আমরা অনেক সময় বুঝতে পারি না, এরকম কিন্তু একটা হিন্টস দেওয়া থাকে যে এমন একজন ব্যক্তির কথা বলা হচ্ছে যাকে কিন্তু নবাব উপাধি দেওয়া হয়েছে, তিনি নবাব পরিবারে জন্মগ্রহণ করেননি কিন্তু তাকে নবাব উপাধি দেওয়া হয়েছে, তো তার নাম হবে আব্দুল লতিফ। তখন আমাদেরকে আইডেন্টিফাই করতে হয় সৃজনশীলের গ নাম্বারে যে এই ব্যক্তিটা হচ্ছে আব্দুল লতিফ। তো আমরা যাই আব্দুল লতিফের যে শিক্ষা বিস্তারের অবদান সেই বিষয়টা আমরা একটু দেখার চেষ্টা করি। তিনি আধুনিক ভাষা শিক্ষায় উদ্বুদ্ধকরণ করেন এই অঞ্চলে যারা মানুষ ছিল তাদেরকে, এবং তিনি নিজে ইংরেজি ভাষা, আরবি ভাষায় মূলত চর্চা করেছিলেন এবং মানুষদেরকে অনুপ্রাণিত করেছিলেন তারাও যাতে ইংরেজি ভাষায় এবং আরবি ভাষা চর্চা করে। তারপরে আমরা দেখতে পাই মোহামেডান লিটারারি সোসাইটি প্রতিষ্ঠা, এবং এটা তিনি প্রতিষ্ঠা করেছিলেন 1863 সালে। 1863 সালে তিনি মোহামেডান লিটারারি সোসাইটি বা মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠা করেন। এর বাংলা হচ্ছে মুসলিম সাহিত্য সমাজ। তোমাদের অনেক সময় এমসিকিউতেও থাকতে পারে, আবার সৃজনশীলের ক নাম্বারে থাকতে পারে যে মুসলিম সাহিত্য সমাজ কত সালে প্রতিষ্ঠা করা হয়? 1863 সালে প্রতিষ্ঠা করা হয়। কে প্রতিষ্ঠা করেন? নবাব আব্দুল লতিফ এটা প্রতিষ্ঠা করেন। তো এই যে মোহামেডান লিটারারি সোসাইটি, লিটারারি মানে কি? লিটারারি মানে হচ্ছে সাহিত্য, ঠিক আছে, মুসলিম সাহিত্য সমাজ। এটা তিনি কেন প্রতিষ্ঠা করেছিলেন? কারণ তিনি চেয়েছিলেন যে মুসলমানরা যেহেতু সাহিত্যের দিক থেকেও পিছিয়ে ছিল, মুসলমানরা যাতে সাহিত্য চর্চায় মনোনিবেশ করে এবং সাহিত্য চর্চায় তারা অবদান রাখতে পারে, এই জন্য কিন্তু তিনি মোহামেডান লিটারারি সোসাইটি বা মুসলিম সাহিত্য সমাজ 1863 সালে প্রতিষ্ঠা করেন। তারপরে আমরা দেখতে পাই তিনি মহসিন ফান্ড প্রতিষ্ঠা করেন। মহসিন ফান্ডটা কেন প্রতিষ্ঠা করা হয়? মহসিন ফান্ডটা প্রতিষ্ঠা করা হয় কারণ এই যে মহসিন ফান্ড, এই ফান্ড থেকে যে সকল গরিব দুঃখী মুসলিম শিক্ষার্থী রয়েছে তাদেরকে মূলত যে বৃত্তি, এই বৃত্তি দেওয়া হবে এবং তারা যাতে পড়াশোনায় মনোনিবেশ করতে পারে, এই জিনিসটার জন্য কিন্তু মহসিন ফান্ড মূলত প্রবর্তন করা হয়েছিল এবং এটা প্রবর্তন করেছিলেন আব্দুল লতিফ। পরবর্তীতে তিনি কলকাতায় আলিয়া মাদ্রাসাকে উন্নীতকরণ করেছিলেন এবং হিন্দু কলেজকে সব ধর্মের ছাত্রের জন্য উন্মুক্ত করেছিলেন এবং এটাকে প্রেসিডেন্সি কলেজে রূপান্তর করেছিলেন। হিন্দু কলেজ সেই সময়ের খুব ভালো কলেজ ছিল, প্রমিনেন্ট কলেজ ছিল এবং এইখানে শুধুমাত্র হিন্দু ছাত্ররা পড়াশোনা করতে পারত। তো তিনি এটাকে সব ধর্মের ছাত্রদের জন্য কিন্তু উন্মুক্ত করেছিলেন। তো এই ছিল নবাব আব্দুল লতিফের শিক্ষার ক্ষেত্রে অবদান। তোমাদের যদি সৃজনশীলে আসে এই জিনিসগুলোই হচ্ছে আমরা একটু বিস্তারিত দেখার চেষ্টা করব। তারপরের প্রশ্নে আমরা যাই, বঙ্গভঙ্গের জন্য কোন মুসলিম নেতার অবদান ছিল সর্বাধিক? আমরা জানি বঙ্গভঙ্গ হচ্ছে, বঙ্গ মানে হচ্ছে বাংলা এবং ভঙ্গ মানে হচ্ছে ভাগ করা, এবং বঙ্গভঙ্গ মানে হচ্ছে বাংলার ভাগ। এবং এই বঙ্গভঙ্গের পেছনে আমরা ব্রিটিশদের দিক থেকে এক ধরনের কারণ দেখতে পাই এবং এই অঞ্চলের মানুষ কিন্তু এই বঙ্গভঙ্গকে আবার অন্যভাবে নিয়েছিল। ব্রিটিশরা বলেছিল যে এই যে বাংলা প্রেসিডেন্সি ছিল, অর্থাৎ এই পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ নিয়েছিল বাংলা প্রেসিডেন্সি। বাংলা প্রেসিডেন্সি, এই বাংলা প্রেসিডেন্সির জনসংখ্যা ছিল ভারতের সবচেয়ে বেশি জনসংখ্যা প্রবণ প্রদেশ, ঠিক আছে। তো যার কারণে ব্রিটিশরা বলে কি যে এই অঞ্চল শাসন করা আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে যাচ্ছে এবং আমরা কি করতে চাই, আমরা এই বাংলা প্রেসিডেন্সিকে দুই ভাগে করতে চাই এবং আমাদের যাতে প্রশাসনিক যে কাজগুলো আছে এটা যাতে আমরা সহজভাবে করতে পারি, এই জন্য আমরা বাংলাকে মূলত ভাগ করতে চাই। এর পাশাপাশি এটা তো ছিল ব্রিটিশদের প্রেক্ষাপট, অর্থাৎ তারা
এইভাবে দেখেছিলেন বাংলা প্রেসিডেন্সিকে রাজনৈতিক বা প্রশাসনিক কারণে মূলত ভাগ করা। কিন্তু সেই অঞ্চলে যারা মুসলমান ছিল তাদের প্রেক্ষাপটটা আবার ভিন্ন ছিল, তারা আবার এই বঙ্গভঙ্গকে ভিন্নভাবে নিয়েছিল। কেমন? কারণ সেই সময়ে আমরা দেখতে পাই বিভিন্ন আন্দোলন গড়ে উঠতে থাকে এবং সেই সময়ে যে জাতীয়তাবাদ, এই জাতীয়তাবাদের যে ধারণা, ভারতীয় জাতীয়তাবাদের যে ধারণা, সেই জিনিসটা কিন্তু সৃষ্টি হতে থাকে এবং বিভিন্ন আন্দোলন আমরা দেখতে পাই। তো ব্রিটিশরা চেষ্টা করছিল যে এই দুই বাংলাকে যদি আলাদা করে দেয় তাহলে আন্দোলনের যে গতি, এই গতিটা কিন্তু একদম কমে যাবে। তো এই কারণে কিন্তু এই অঞ্চলের যে যারা হিন্দু ছিল, শিক্ষিত হিন্দু ছিল, তারা কিন্তু এটা বিরোধিতা করেছিল। আবার মুসলিমদের দিক থেকে আবার আমরা অন্য প্রেক্ষাপট দেখতে পাই। বিষয়টা কেমন? মুসলিমরা আবার এই জিনিসটাকে ভালোভাবে নিয়েছিল। কারণ কি, এই বঙ্গভঙ্গের আগে আমরা দেখতে পাই প্রত্যেকটা জিনিস ছিল কলকাতা কেন্দ্রিক। তুমি পড়াশোনা করতে যাবা, দেখবা যে অনেক কবি সাহিত্যিক যারা ছিল তারা কলকাতায় পড়াশোনা করতে যেত। তো যার কারণে সব কিছুর যে উন্নতির যে কেন্দ্রবিন্দু সেটা ছিল কলকাতা, অর্থাৎ এই ঢাকা ছিল না। তো এই যে যেহেতু বঙ্গভঙ্গের ফলে বঙ্গভঙ্গ এবং আসাম প্রদেশ নামে নতুন একটা প্রদেশ গঠন করা হবে এবং এই প্রদেশের রাজধানী হবে ঢাকা, এবং এই ঢাকাকে কেন্দ্র করে বিভিন্ন আমরা উন্নতির যে জিনিসগুলো, সেই জিনিসটা আমরা দেখতে পাবো। আমাদের যে রাস্তাঘাট বা প্রশাসনিক অন্য সকল জিনিসে কিন্তু ঢাকাকে কেন্দ্র করে পরিচালিত হবে যেহেতু, তো নতুন অনেক ধরনের উন্নতি কিন্তু এই জায়গাতে হবে। তো এই অঞ্চলের মুসলমানরা আবার এই জিনিসটা ভালোভাবে নিয়েছিল। তো এই প্রেক্ষাপট ছিল বঙ্গভঙ্গের, এবং এই বঙ্গভঙ্গের পক্ষে যেই মুসলিম নেতার সবচেয়ে বেশি অবদান ছিল সেটা ছিল নওয়াব স্যার সলিমুল্লাহ। এবং নওয়াব স্যার সলিমুল্লাহ দেখতে পান যে এই যে এই অঞ্চলের যে আমরা বাংলা প্রেসিডেন্সির যদি কথা বলি, এই বাংলা প্রেসিডেন্সিতে আমরা দেখতে পাই যে মুসলমানরা ছিল, বলতে পারি যে আমরা জনসংখ্যায় সর্বাধিক, কিন্তু এই মুসলমানরা রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ক্ষেত্র সহ প্রত্যেকটা ক্ষেত্রে মুসলমানরা পিছিয়ে ছিল হিন্দুদের দিক থেকে, এবং প্রশাসনিক ক্ষেত্রে তাদের যে অবস্থান এটা নাই বললেই চলে। এবং আমরা দেখতে পাই যে এই অঞ্চলে সেই সময় কিন্তু প্রচুর পরিমাণে পাট উৎপাদন করা হতো এই বাংলা অঞ্চলে, আমাদের এই জায়গায়। তো এই পাটের টাকা দিয়ে কলকাতার উন্নতি করা হচ্ছে, অর্থাৎ ঢাকার উন্নতি করা হচ্ছে না। তো এই জিনিসটার জন্য তিনি কিন্তু এই যে ব্রিটিশদের নিকট তৎপর হন এবং ব্রিটিশদের নিকট জানান যে আমরা এই অঞ্চলের ভাগ চাই, এই অঞ্চলে আলাদা চাই। তো এই জায়গাতে কূটনীতিক কিন্তু খুব ভালো একটা অবদান রেখেছিলেন নওয়াব স্যার সলিমুল্লাহ। তারপরে আমরা যাই নওয়াব স্যার সলিমুল্লাহর অন্যান্য যে সকল ক্ষেত্রে অবদান রয়েছে, তিনি আমরা অলরেডি বিস্তারিত বলেছি তিনি কিভাবে বঙ্গভঙ্গের পক্ষে সমর্থন আদায় করেন। এছাড়াও তিনি মোহামেডান প্রভিন্সিয়াল ইউনিয়ন গঠন করেন। কারণ এটা কেন প্রেক্ষাপট ছিল, এটা কেন গঠন করলেন, দেখো বোঝার চেষ্টা করো। আমরা দেখতে পাই যে এই যে বঙ্গভঙ্গের ফলে সে সময়তে অলরেডি একটা কলকাতায় হিন্দু শিক্ষিত জনগোষ্ঠী তৈরি হয়ে গেছে, যেটা আমাদের মুসলমান সমাজে ছিল না। তো এই যে নবাব সলিমুল্লাহ তিনি আসলে বুঝতে পারেন যখন বঙ্গভঙ্গ হবে তো এই জায়গাতে কি হবে, এই জায়গাতে কলকাতার যে হিন্দু শিক্ষিত সমাজ আছে তাদের পক্ষ থেকে বাধা আসবে। কেন বাধা আসবে? কারণ এই যে আইন পেশা রিলেটেড সবকিছু হচ্ছে কলকাতায়। তো যখন ঢাকায় রাজধানী হবে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সহ সকল কিছু কিন্তু ঢাকায় রিপ্লেস করা হবে, ঢাকায় নতুন করে হবে। তো যার কারণে এই যে শিক্ষিত সমাজ যেটা আছে তারা কিন্তু আন্দোলন করবে অবশ্যই, তাদের যেহেতু স্বার্থে আঘাত এনেছে এই জায়গাটায়। তো এই জায়গাটা তিনি বুঝতে পারেন, এই জন্য কিন্তু যেই দিন বঙ্গভঙ্গ কার্যকর হয় সেই দিনই কিন্তু তিনি বঙ্গভঙ্গের পক্ষে সমর্থন আদায় করার জন্য মোহামেডান প্রভিন্সিয়াল ইউনিয়ন গঠন করেন। ঠিক আছে, আশা করি প্রেক্ষাপটটা বুঝতে পেরেছ। তারপর আমরা দেখতে পাই বঙ্গভঙ্গের প্রতি সমর্থন আদায় করার জন্য তিনি কিন্তু যে সর্বভারতীয় যে মুসলিম লীগ প্রতিষ্ঠা 1906 সালে, এই মুসলিম লীগ প্রতিষ্ঠায় কিন্তু তিনি মূলত অনেক বড় ভূমিকা পালন করেছিলেন। মূলত তার হাত ধরেই কিন্তু এই মুসলিম লীগ প্রতিষ্ঠা লাভ করে। তারপরে আমরা দেখতে পাই 1909 সালে মরলি মিন্টো সংস্কার আইন নামে একটা আইন পাস হয় 1909 সালে, যেখানে মুসলমানদের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থার কথা বলা হয়। এবং এই যে স্বতন্ত্র নির্বাচক মণ্ডলী এবং নির্বাচন, যেটা 1909 সালে মরলি মিন্টো সংস্কার আইন, মরলি মিন্টো সংস্কার আইনের মাধ্যমে করা হয়। এই মরলি মিন্টো সংস্কার আইনের ক্ষেত্রেও মূলত নওয়াব স্যার সলিমুল্লাহ খুবই গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। তারপরে আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুল প্রতিষ্ঠা, আমরা যেই প্রতিষ্ঠানটাকে এখন অস্ট নামে জানি, ঠিক আছে, আহসানুল্লাহ যেটা আমরা প্রকৌশল বিশ্ববিদ্যালয় বলি, প্রথমে এটা মূলত স্কুল ছিল, পরবর্তীতে কলেজ হয় এবং এটা হচ্ছে এখন বিশ্ববিদ্যালয়। তো এটার প্রতিষ্ঠার ক্ষেত্রে মূলত নওয়াব স্যার সলিমুল্লাহর গুরুত্বপূর্ণ অবদান ছিল। তারপরে না বললেই নয়, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায়, আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় কিন্তু নওয়াব স্যার সলিমুল্লাহ কিন্তু অনেক জমি দান করেছিলেন, প্রায় 600 একর জমি কিন্তু নওয়াব স্যার সলিমুল্লাহ দান করেছিলেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিন্তু একটা হল আছে, যেটা আমার নিজের হল, খুবই সুন্দর, বলতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সুন্দর হল, যেটাকে আমরা বলি যে SM হল। ঠিক আছে, SM মানে হচ্ছে সলিমুল্লাহ মুসলিম হল। এই হলটা কিন্তু মূলত তারই অবদান ছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ক্ষেত্রে কিন্তু নওয়াব স্যার সলিমুল্লাহ একদম অগ্রণী ভূমিকা পালন করেছিলেন।
তারপর আমরা দেখতে পাই মিটফোর্ড হাসপাতাল প্রতিষ্ঠায় তিনি সহায়তা করেছিলেন, যেটার খুব সুন্দর নাম যদি আমরা বলি তাহলে হবে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ। সেটা প্রতিষ্ঠার ক্ষেত্রেও কিন্তু নওয়াব স্যার সলিমুল্লাহ তাৎপর্যপূর্ণ অবদান ছিল। এবং সলিমুল্লাহ এতিমখানা প্রতিষ্ঠা, সলিমুল্লাহ এতিমখানা কিন্তু আজিমপুরে অবস্থিত। তো এই যে আজিমপুরে সলিমুল্লাহ এতিমখানা, এটা প্রতিষ্ঠার ক্ষেত্রেও নওয়াব স্যার সলিমুল্লাহর গুরুত্বপূর্ণ অবদান ছিল। তারপর আমরা যাই 9 নং প্রশ্নে, মুসলিম শিক্ষা বিস্তারে নওয়াব স্যার সলিমুল্লাহর গৃহীত পদক্ষেপ হলো সলিমুল্লাহ এতিমখানা প্রতিষ্ঠা। আমরা অলরেডি এটা দেখে এসেছি। মোহামেডান লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠা, দেখো এটা আমরা অলরেডি বলেছি যে মোহামেডান লিটারেরি সোসাইটি বা মুসলিম সাহিত্য সমাজ, এটা প্রতিষ্ঠা করেন নবাব আব্দুল লতিফ। নবাব আব্দুল লতিফ। তো এটা কিন্তু হবে না, এটা আমাদের যাচ্ছে না। তারপরে আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুল প্রতিষ্ঠা, এটা আমাদের উত্তর হবে। তাহলে আমাদের উত্তর হবে কিন্তু 1 ও 3। তারপরের প্রশ্নে আমরা কার উদ্যোগে প্রজাস্বত্ব আইন প্রণীত হয়? দেখো প্রজা মানে কারা? প্রজা মানে এখানে বোঝানো হচ্ছে যে সকল হচ্ছে জমির যারা মালিকানা ছিল না তারা, এবং সত্ত্ব মানে হচ্ছে মালিকানা। সত্ত্ব মানে হচ্ছে মালিকানা। কার উদ্যোগে আসলে জমির মালিকানার যে সত্ত্ব সেটা আসলে প্রণীত হয়, এবং এক্ষেত্রে সবচেয়ে কার্যকরী ভূমিকা রেখেছিলেন শেরেবাংলা একে ফজলুল হক। শেরেবাংলা একে ফজলুল হক 1938 সালে 1938 সালে কিন্তু এই যে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন, এই বঙ্গীয় প্রজাস্বত্ব আইন পাশ করেন, এবং পরবর্তীতে তার ঠিক 12 বছর পরে 1950 সালে কিন্তু জমিদারি প্রথা কিন্তু উচ্ছেদ করা হয় একদম পার্মানেন্টলি। 1950 সালে জমিদারি প্রথা উচ্ছেদ করা হয়, এবং এটার জন্য একটা আইন ছিল, সেটা হচ্ছে জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন। জমিদারি দখল এবং প্রজাস্বত্ব আইন, এবং এর মাধ্যমে কিন্তু যে জমিদারি প্রথা ছিল, অর্থাৎ যে সকল আমরা সামন্ত রাজাদের দেখতে পাই, তারা মূলত একটা জমি নিয়ে নিত, এবং এর মাধ্যমে কি করত, তারা কৃষকদের উপর চড়াও হতো, কৃষকদের উপর অতিরিক্ত করের বোঝা চাপিয়ে দিত, এবং যারা দরিদ্র ছিল তারা জমির মালিক হতে পারতো না। সেই জিনিসটা মূলত বিলুপ্ত হয় মূলত শেরেবাংলা একে ফজলুল হকের হাত ধরে 1938 সালে তিনি একটা আইন পাশ করেন, সেটার নাম হচ্ছে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন, এবং তারই ধারাবাহিকতায় 1950 সালে আরেকটা আইন পাশ করা হয় যার নাম হচ্ছে জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন। জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন, এবং এর মাধ্যমে কিন্তু জমিদারি প্রথার একদম কার্যকরভাবে বা পার্মানেন্টলি উচ্ছেদ হয়। জমিদারি প্রথার উচ্ছেদ হয়। তাহলে তোমার যদি প্রশ্ন আসে যে জমিদারি প্রথার উচ্ছেদ করেন কে? শেরেবাংলা একে ফজলুল হক। কত সালে এটা পার্মানেন্টলি কার্যকর হয়? 1950 সালে এটা কার্যকর হয়। আবার যদি প্রশ্ন আসে যে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন কে পাশ করেন? বঙ্গীয় প্রজাস্বত্ব আইন পাশ করেন শেরেবাংলা একে ফজলুল হক। কত সালে পাশ করেন? 1938 সালে পাশ করেন। আশা করি এই জিনিসগুলো যদি আসে, এই জিনিসগুলো খুব সুন্দরভাবে তোমরা উত্তর করতে পারবে। তারপরে আমরা শেরেবাংলা একে ফজলুল হকের যে রাজনীতিতে অবদান, কৃষকদের কল্যাণ সাধনে অবদান, সেই জিনিসগুলো একটু দেখার চেষ্টা করি। গোল টেবিল বৈঠকে যোগদান 1930 থেকে 1932। দেখো এই যে গোল টেবিল বৈঠকে যোগদান বিষয়টা কেমন ছিল আমরা দেখতে পাই। আমরা অলরেডি বলেছি যে এই যে ব্রিটিশদের যে শাসন, বঙ্গভঙ্গের আগ থেকেই কিন্তু মূলত এক ধরনের যে স্বাধীনতার যে আন্দোলন বা আমরা যে আলাদা এই যে ভারতীয় জাতীয়তাবাদ, সেই জিনিসটা কিন্তু সৃষ্টি হয়, এবং প্রশাসনিক ক্ষেত্রে বিভিন্ন জায়গায় আন্দোলন কিন্তু চলতে থাকে। তো ব্রিটিশরা আসলে চেষ্টা করছিল যে এই অঞ্চলের যারা নেতা আছে তাদের কাছ থেকে বোঝার জন্য ঝামেলাটা কোন জায়গায়, কেন এই জায়গার মানুষ আন্দোলন করছে, এবং এই জন্য কিন্তু তারা একটা গোল টেবিলের ডাক দেয়, যেখানে কিন্তু শেরেবাংলা একে ফজলুল হক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তো রাজনীতিতে গোল টেবিল বৈঠকে যোগদান, এটা কিন্তু শেরেবাংলা একে ফজলুল হকের একটা তাৎপর্যপূর্ণ ভূমিকা ছিল। তারপরে হিন্দু মুসলমানদের স্বার্থ সমন্বয়, হিন্দু মুসলমানদের যে ঝামেলা, এই ঝামেলা রোধ করার জন্য 1918 সালে লখনৌতে তিনি লখনৌ চুক্তি প্রণয়নে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। লখনৌ চুক্তি প্রণয়নে 1918 সালে তিনি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। লখনৌ চুক্তি প্রণয়ন করা হয় কবে? 1918 সালে। তারপরে যেই জিনিসটা না বললেই নয়, লাহোর প্রস্তাব 1940 সালের 23শে মার্চ দেওয়া হয়। অনেক সময় প্রশ্ন আসে লাহোর প্রস্তাব উত্থাপন করেন কে? লাহোর প্রস্তাব উত্থাপন করেন শেরেবাংলা একে ফজলুল হক। এবং এই লাহোর প্রস্তাব কখন উত্থাপন করা হয়? 1940 সালের 23শে মার্চ কিন্তু লাহোর প্রস্তাব উত্থাপন করা হয়। লাহোর প্রস্তাবে কি ছিল? লাহোর প্রস্তাবে মূলত ভারতের যে সংখ্যাগরিষ্ঠ মুসলিম অঞ্চল রয়েছে, সেই মুসলিম অঞ্চল নিয়ে মূলত স্বাধীন রাজ্য প্রতিষ্ঠার কথা বলা হয়েছে এই লাহোর প্রস্তাবে। এবং এখানে আমরা তার রাজনীতিতে অবদান দেখতে পাই। 1954 সালের যে যুক্তফ্রন্ট নির্বাচন, এই যুক্তফ্রন্ট নির্বাচনে কিন্তু তিনিই মূলত সম্মুখ সারিতে ছিলেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এবং এই যে প্রাদেশিক নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছিল, এই প্রাদেশিক নির্বাচনে যে মুসলিম লীগটা আমরা দেখে আসলাম, এই মুসলিম লীগকে পরাজিত করার পেছনে কিন্তু তার যে দল ছিল, এই দলেরও কিন্তু তাৎপর্যপূর্ণ ভূমিকা ছিল।
তারপরে তার অন্যতম অবদান হচ্ছে কৃষকদের কল্যাণ সাধনে অবদান, এবং এই জায়গাটা থেকে সিকিউতে তুমি অবশ্যই 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 প্রশ্ন পাবা। তো এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করো। কৃষকদের কল্যাণ সাধনে অবদান, তিনি হচ্ছে কৃষি ঋণ আইন প্রণয়ন করেন 1913 সালে। তারপরে কৃষক প্রজা যে আন্দোলন ছিল সেখানেও তিনি তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেন। তারপর আমরা দেখতে পাই তিনি যে রাজনৈতিক দল, এই রাজনৈতিক দলের নাম রাখেন নিখিল বঙ্গ প্রজা সমিতি 1929 সালে। এছাড়াও তিনি ঋণ সালিসি বোর্ড গঠন করেন, যাতে কৃষকদের যে ঋণ সংক্রান্ত যে ঝামেলাগুলো আছে সেই জিনিসগুলো যাতে রোধ করা যায়, এটা তিনি করেন 1937 সালে। এবং সর্বশেষ বঙ্গীয় প্রজাস্বত্ব আইন, যেটার মাধ্যমে আমরা দেখেছি 1938 সালে এটা প্রণয়ন করা হয়, এবং এর ধারাবাহিকতায় 1950 সালে কিন্তু জমিদারি প্রথা উচ্ছেদ হয়। তো কৃষকদের কল্যাণ সাধনে তিনি কৃষি ঋণ আইন প্রণয়ন করেন, কৃষক প্রজা আন্দোলনে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখেন, বঙ্গীয় প্রজাস্বত্ব আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, ঋণ সালিসি বোর্ড গঠন করেন। তো যখন সিকিউতে আসবে এই পয়েন্টগুলোই তোমাকে হচ্ছে বিস্তারিত একটু বলতে হবে, তাহলে কিন্তু তোমার মূলত যে মার্ক, এই মার্ক কিন্তু ভালো থাকবে। তারপরে যে আমরা শিক্ষার ক্ষেত্রে শেরেবাংলা একে ফজলুল হকের অবদান, তিনি কলকাতায় টেইলর হোস্টেল, বেকার হোস্টেল, কারমাইকেল হোস্টেল নামক ছাত্রাবাস নির্মাণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ক্ষেত্রেও তার গুরুত্বপূর্ণ অবদান আছে, এবং তোমরা জানো কিনা জানি না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু তার নামে একটা হল আছে, ঠিক আছে, ফজলুল হক হল। তারপরে তিনি ইসলামিয়া কলেজ এবং মুসলিম শিক্ষা তহবিল গঠন করেন। তারপরে দেখা যায় যে লেডি ব্যাবরন কলেজ এবং ইডেন কলেজ প্রতিষ্ঠা তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। লেডি ব্যাবরন কলেজ মূলত প্রতিষ্ঠা করা হয় কলকাতায়, এবং ইডেন কলেজ প্রতিষ্ঠা করা হয় ঢাকায়। তারপরে তিনি পূর্ববঙ্গে আরও কলেজ প্রতিষ্ঠা করেন। তিনি তেজগাঁওয়ে কলেজ প্রতিষ্ঠা করেন, তেজগাঁও কৃষি কলেজ, মুন্সিগঞ্জে হরগঙ্গা কলেজ প্রতিষ্ঠা করেন, এছাড়াও রাজশাহী চাঁপাইনবাবগঞ্জেও কিন্তু তিনি কলেজ প্রতিষ্ঠা করেন। তো পূর্ববঙ্গে বিভিন্ন কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রেও তার গুরুত্বপূর্ণ অবদান ছিল। তো তারপরে আমরা যাই 1937 সালের প্রাদেশিক আইনসভার নির্বাচনের পর কে অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। 1937 সালের নির্বাচনের পর অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী হন শেরেবাংলা একে ফজলুল হক, শেরেবাংলা একে ফজলুল হক। কিন্তু এইখানে তোমরা যে ঝামেলাটা করো, তোমরা 1946 সালের যে প্রাদেশিক নির্বাচন আছে সেটার সাথে মূলত গুলিয়ে ফেলো। 46 সালের প্রাদেশিক আইনসভার পর মুখ্যমন্ত্রী হয়েছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তাহলে 46 সালে কি হবে? 46 সালে যদি বলে তাহলে হচ্ছে মূলত হবে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, ঠিক আছে। আর 37 সালে হচ্ছে শেরেবাংলা একে ফজলুল হক। এছাড়াও তোমাকে যদি প্রশ্ন করে যে অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রীকে, অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী হচ্ছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী। কারণ আমরা জানি 1947 সালে ভারত পাকিস্তান সৃষ্টি আলাদা হয়ে যায়, এবং আমরা এই যে পূর্ববঙ্গ সেটা কিন্তু পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়, এবং পশ্চিমবঙ্গ কিন্তু ভারতের অন্তর্ভুক্ত হয়, অর্থাৎ দুই ভারত কিন্তু আলাদা হয়ে যায়। অর্থাৎ অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিল হোসেন শহীদ সোহরাওয়ার্দী। 1946 সালের যে নির্বাচন তার ভিত্তিতে তিনি হয়েছিলেন, এবং অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছে শেরেবাংলা একে ফজলুল হক। তারপরে আমরা যাই ডাল ভাতের রাজনীতির প্রবক্তা কে ছিলেন? ডাল ভাতের রাজনীতির প্রবক্তা ছিলেন শেরেবাংলা একে ফজলুল হক। ডাল ভাতের রাজনীতির প্রবক্তার জনক তাকে কেন বলা হয়, এরকম একটা প্রশ্ন আসতে পারে তোমাদের কাছ থেকে। কারণ হচ্ছে এই যে দারিদ্র, কৃষকরা কি ছিল? কৃষকরা দরিদ্র ছিল, তাদের ডাল ভাত এই জিনিসগুলো খেতে বা দুই বেলা খেয়ে পরে বেঁচে থাকতে আসলে কষ্ট ছিল। এবং এই যে দরিদ্র মানুষের যে রাজনৈতিক অধিকার রয়েছে, তাদের যে একটা সংগ্রামী জীবন, তাদেরও যে উত্তরণের জন্য, এই পথ থেকে উত্তরণের জন্য তাদেরও যে একটা জীবন রয়েছে, তাদেরও যে একটা সংগ্রাম রয়েছে, তো এই সংগ্রামকে সেই সময়ের কোনো নেতাই আসলে পাত্তা দিচ্ছিল না বা দাম দিচ্ছিল না। তো তিনি ছিলেন মূলত এই ডাল ভাতের রাজনীতির প্রবক্তা। এই যে কৃষকদের জন্য তিনি যে এত ভূমিকা রেখেছিলেন, এই ভূমিকার জন্যই কিন্তু তাকে মূলত ডাল ভাতের রাজনীতির প্রবক্তা বলা হয়। অর্থাৎ মানুষের যে মৌলিক ছোট ছোট জিনিসগুলো ছিল, ছোট ছোট চাহিদাগুলো ছিল, এই জিনিসটাকেও তিনি মূলত রাজনীতিতে অন্তর্ভুক্ত করেন। এই জন্য তাকে মূলত ডাল ভাতের রাজনীতির প্রবক্তা বলা হয়। তারপরে আমাদের ঐতিহাসিক লাহোর প্রস্তাবের মূল উদ্দেশ্য কি ছিল? লাহোর প্রস্তাবের মূল উদ্দেশ্য ছিল স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা, এবং লাহোর প্রস্তাব দেওয়া হয় 1940 সালের 23শে মার্চ। 1940 সালের 23শে মার্চ কিন্তু লাহোর প্রস্তাব দেওয়া হয়। তারপরে আমরা যাই, জনাব ক তার দেশের সাধারণ মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য সারা জীবন সংগ্রাম করেছেন। তিনি ছিলেন অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী এবং গণতন্ত্রের মানসপুত্র। গণতন্ত্রের মানসপুত্র কাকে বলা হয়? গণতন্ত্রের মানসপুত্র বলা হয় হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে। তাহলে এখানে বলা আছে জনাব ক নেতার সাথে তোমার পাঠ্য বইয়ের কোন নেতার মিল আছে? হোসেন শহীদ সোহরাওয়ার্দী, কারণ তাকেই কিন্তু গণতন্ত্রের মানসপুত্র বলা হয়। তারপর আমরা যাই, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে মজলুম জননেতা বলা হয় কেন? দেখো,
মজলুম জননেতা। মজলুম মানে কি? সমাজের যারা পিছিয়ে পড়া, সমাজের যারা হচ্ছে একদম নিচু শ্রেণীর মানুষ, যাদের আমরা ভাবি যে যাদের কোনো রাজনৈতিক অধিকার নাই, কিন্তু মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন এই মজলুমদের নেতা। এই যে সমাজে পিছিয়ে পড়া ছিল, সমাজের যে সকল কৃষক শ্রেণী ছিল, এই কৃষকদের নেতা ছিলেন মূলত মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, এবং সাধারণ মানুষকে তিনি প্রচুর পরিমাণে ভালোবাসতেন। এই জন্যই কিন্তু মূলত তাকে মজলুম জননেতা নামে আখ্যায়িত করা হয়। তাহলে তাকে কেন মজলুম জননেতা নামে আখ্যায়িত করা হয়? সরকার বিরোধী ছিলেন বলে? এটা তো হবেই না। জমিদার বিরোধী ছিলেন বলে? এটাও হবে না। রাজনীতিতে ভালোবাসতেন বলে? এটাও হবে না। উত্তর হবে সাধারণ মানুষকে ভালোবাসতেন বলে তাকে মূলত যে মজলুম জননেতা, এই মজলুম জননেতা নামে আখ্যায়িত করা হয়। তারপরে আমরা যাই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর যে অবদান রাজনীতিতে, সেই জিনিসগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। এই জায়গাগুলো থেকে কিন্তু আমাদের প্রশ্ন থাকে, সুতরাং এই জায়গাতে তোমরা একটু মনোযোগ দাও, একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো। তো মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর রাজনীতিতে মূলত শুরু হয় যে মুসলিম লীগ। আমরা দেখে এসেছি বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে যে মুসলিম লীগ গঠন করেছিলেন নবাব স্যার সলিমুল্লাহ, সেই রাজনৈতিক দলের হাত ধরেই, এবং মুসলিম লীগের তিনি রাজনীতিতে অবদান রাখেন। 1930 সালে তিনি মূলত যে আসামের যে মুসলিম লীগ, সেখানে মূলত যোগদান করেন, সেখানে সভাপতি হন, এবং সেই জায়গার রাজনীতিতে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তারপরে যাই 1946 সালের নির্বাচনে। আমরা দেখেছিলাম প্রাদেশিক পরিষদের একটা নির্বাচন হয়েছিল 1946 সালের নির্বাচনে, সেইখানে এবং একটা গণভোট অনুষ্ঠিত হয়েছিল। সেই গণভোটেও কিন্তু তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এবং এই গণভোটের প্রেক্ষাপটটা যদি তোমাদেরকে একটু বলার চেষ্টা করি, এই গণভোটের প্রেক্ষাপট ছিল মূলত যে এই যে আমরা সিলেটটা দেখতে পাই, এই সিলেটটা আসলে পূর্ববঙ্গে অন্তর্ভুক্ত হবে নাকি হচ্ছে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হবে। যদি এটা পূর্ববঙ্গের অন্তর্ভুক্ত হয় তাহলে কি হবে? যদি পূর্ববঙ্গের অন্তর্ভুক্ত হয় তাহলে এটা পাকিস্তান রাষ্ট্রের অন্তর্ভুক্ত হবে, এবং যদি এটা পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয় তাহলে সিলেট হয়ে যাবে আবার ভারতের। তো এই জায়গাতে তিনি যেহেতু আসামে জন্মগ্রহণ করেছিলেন, সিলেট এবং আসামের যদি সীমান্ত দেখো, সীমান্ত কিন্তু সিলেটের উপরেই কিন্তু আসাম, ঠিক আছে, উপরের দিকে মানচিত্রের। তো এই যে সিলেটের যারা মানুষ ছিল তাদেরকে তিনি ইন্সপায়ার করেন, অনুপ্রাণিত করেন, তারা যাতে পাকিস্তানে থাকে, অর্থাৎ তারা যাতে পূর্ববঙ্গের ভিতরে থাকার চেষ্টা করে, এবং পূর্ববঙ্গে থাকলে তারা মূলত কোন জায়গায় হবে? তারা পাকিস্তানের অন্তর্ভুক্ত হবে। এবং এই জায়গায় মানুষের যে মতামত, এই মতামত প্রতিষ্ঠা করার জন্য তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। মানুষের বাড়ি বাড়ি গিয়েছিলেন, তাদেরকে বুঝিয়েছিলেন আপনারা পাকিস্তান রাষ্ট্রে আসেন, ভারতে যায়েন না। তো এই জায়গা থেকে আমরা বুঝতে পারি যে যদি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এই গণভোটের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন না করতো, তাহলে কিন্তু আমাদের আর সিলেট যাওয়া হতো না, আমাদের আর পাহাড় দেখা হতো না, ঠিক আছে। যদিও রাঙামাটির দিকে পাহাড় আছে, কিন্তু সিলেটের পাহাড়গুলো কিন্তু একটু বেশি সুন্দর, কারণ সেখানে ঝর্ণা আছে। তো এই জায়গায় মূলত যেই গণভোটটা হয়েছিল, সেই গণভোটটা হচ্ছে সিলেট কোন জায়গায় যাবে, এবং এই জায়গাতে সিলেট যে আজকে আমাদের, এই জন্য কিন্তু আমাদের মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি, তাকে আমাদেরকে ধন্যবাদ জানাতে হবে। তারপরে 1947 সালে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠায় তিনি ভূমিকা রাখেন। যেহেতু তিনি মুসলিম লীগের ছিলেন, মুসলিম লীগে কিন্তু মূলত যে লাহোর প্রস্তাব, এই লাহোর প্রস্তাবের উত্থাপন করেছিল শেরেবাংলা একে ফজলুল হকের মাধ্যমে, এবং সেখান থেকে আমরা দেখতে পাই যে মূলত যে এই যে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠা, এক্ষেত্রে কিন্তু তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তারপরে আওয়ামী লীগ প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, এবং আওয়ামী লীগের তিনি সভাপতি ছিলেন। তারপরে যখন আওয়ামী লীগের সাথে এক ধরনের ঝামেলা সৃষ্টি হয় 1956 সালের দিকে, 1956 সালের দিকে যখন আওয়ামী লীগের সাথে তার বোঝাপড়া হচ্ছিল না পররাষ্ট্র সংক্রান্ত বিষয়ে, এবং হচ্ছে গিয়ে যে স্বায়ত্তশাসন সম্পর্কিত বিষয়ে যখন ঝামেলা হচ্ছিল, তখন কিন্তু তিনি আওয়ামী লীগ থেকে বেরিয়ে যান এবং ন্যাপ, ন্যাশনাল আওয়ামী পার্টি নামে একটা রাজনৈতিক দল গঠন করেন। এবং মুক্তিযুদ্ধের ক্ষেত্রে তিনি কিন্তু গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। আমাদের যে প্রবাসী সরকার রয়েছে, এই প্রবাসী সরকারের কিন্তু তিনি উপদেষ্টা পরিষদে ছিলেন, প্রবাসী সরকারের উপদেষ্টা পরিষদে ছিলেন, যেটাকে আমরা মুজিবনগর সরকার নামে জানি। এই প্রবাসী সরকারের উপদেষ্টাই তিনি কিন্তু ছিলেন। তারপরে আমরা এখন আসছি সৃজনশীলে, এবং এক্ষেত্রে আমাদের যে গুরুত্বপূর্ণ যেই জায়গাগুলো থেকে আমাদের সৃজনশীল পরীক্ষায় আসতে পারে, সেই জায়গাগুলো আমরা দেখব। পরিণতির দ্বিতীয় পত্রের যে তৃতীয় অধ্যায়, অর্থাৎ রাজনৈতিক ব্যক্তিত্ব বাংলাদেশের স্বাধীনতা লাভ, এই জায়গাতে যেই জায়গাগুলো থেকে তোমার সৃজনশীল এইবার আসতে পারে, সেই সম্পর্কিত বিষয়গুলো দেখবে, এবং সৃজনশীল কিভাবে লেখা যেতে পারে সেই সংক্রান্ত বিষয়গুলো আমরা দেখব। তো প্রথম প্রশ্ন আমাদের, কৃষক প্রজা পার্টিকে প্রতিষ্ঠা করেন? আমরা জানি কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেন শেরেবাংলা একে ফজলুল হক। কোনো কথা নেই, এক বাক্যে জাস্ট উত্তর দিবা, শেরেবাংলা একে ফজলুল হক কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেন। তারপরে ফারাইজি আন্দোলন বলতে কি বোঝায়, এই জিনিসটা হচ্ছে ব্যাখ্যা করার কথা বলা হয়েছে। ফারাইজি আন্দোলন নিয়ে কিন্তু আমরা অলরেডি অনেক বিস্তারিত বলেছি। তো ফারাইজি আন্দোলন এখানে আমি জাস্ট ব্যাখ্যা করবো যে তোমার হচ্ছে লিখতে কিভাবে হবে সেই জিনিসটা, বাকি জিনিসটা হচ্ছে তুমি কন্টেন্টটা ভিতর থেকে হচ্ছে পড়ে নিবা, কারণ আমরা ফারাইজি আন্দোলন নিয়ে অলরেডি কিন্তু বিস্তারিত বলেছি। তো ফারাইজি আন্দোলন বলতে আসলে তুমি কি বোঝো, সেই জিনিসটা হচ্ছে তুমি এই জায়গাতে এক বাক্যে হচ্ছে উত্তর দিবা, যে ফারাইজি আন্দোলন বলতে হাজী শরীয়তুল্লাহ কর্তৃক পরিচালিত ফরজ ভিত্তিক আন্দোলনকে বোঝায়। এবং দ্বিতীয় প্যারায় এখানে দুইটা প্যারা হবে,
প্রথম যে প্যারা, এই প্রথম প্যারাতে তুমি হচ্ছে ফারাইজি আন্দোলন বলতে আসলে তুমি কি বুঝো সেই জিনিসটা এক বাক্যে উত্তর দিবা। তারপরে দ্বিতীয় প্যারা এসে তুমি মূলত এর যে প্রেক্ষাপট এই জিনিসটা হচ্ছে মূলত বর্ণনা করবা এবং চেষ্টা করবা যে এই জায়গাতে কিছু ইনফো দেওয়ার, কিছু তথ্য দেওয়ার। ইনফো বলতে কি, জাস্ট নিজের মতো করে বর্ণনা না লেখা, কিছু সাল, কিছু হচ্ছে গুরুত্বপূর্ণ ঘটনা, এই জিনিসগুলো হচ্ছে উল্লেখ করার চেষ্টা করা। ইনফো মানে হচ্ছে আমি বোঝাচ্ছি কিছু সাল অ্যাড করা, কিছু সাল অ্যাড করা, কিছু তথ্য অ্যাড করা, কিছু তথ্য অ্যাড করা। যার কারণে কি হবে, এই জিনিসগুলো যখন একজন স্যার পড়বে যে এই ছেলে তো পড়াশোনা করছে, নর্মালি সবাই কি করবে, সবাই হচ্ছে গিয়ে উদ্দীপক বা অন্যান্য সংশ্লিষ্ট জাস্ট নিজের ধারণা দিবে ফারাইজি আন্দোলন বলতে এটা বুঝে। তুমি যদি একটু সাল তারিখ এই জিনিসগুলো যদি একটু বর্ণনা করো তাহলে কিন্তু বোঝা যায় যে এই স্টুডেন্ট আসলে পড়াশোনা করে আসছে, তার খাতা দেখে আসলে টিচার বুঝতে পারে। তো চেষ্টা করবা যে একটু ইনফো, সাল, তথ্য এই জিনিসগুলো হচ্ছে অ্যাড করার জন্য এবং ভিতরের কন্টেন্টটা হচ্ছে তুমি পড়ে নিবা। তারপর আমরা যাই শিক্ষাক্ষেত্রে প্রথম ইঙ্গিতকৃত ব্যক্তিত্বের অবদান আলোচনা করো। দেখি আমরা প্রথম ব্যক্তিটা আসলে কে। তৎকালীন বাঙালি মুসলিমদের অগ্রগতিতে দুইজন রাজনৈতিক ব্যক্তিত্বের অবদান খুবই গুরুত্বপূর্ণ। এদের একজন ব্রিটিশ সরকার কর্তৃক নবাব উপাধিপ্রাপ্ত হয়েছিলেন এবং অন্যজন জন্মেছিলেন নবাব পরিবারে। তাহলে আমাদের প্রথম যেইজন ব্যক্তি আছে তিনি কে, তিনি হচ্ছেন, আমি বলেছিলাম অলরেডি যে নবাব আব্দুল লতিফ, তাকে কিন্তু নবাব উপাধি দেওয়া হয়েছিল। নবাব আব্দুল লতিফ, তাকে কিন্তু নবাব উপাধি দেওয়া হয়েছিল। তাহলে আমাদের প্রথম ব্যক্তি হচ্ছে নবাব আব্দুল লতিফ এবং দ্বিতীয় ব্যক্তি হচ্ছে আমাদের নবাব স্যার সলিমুল্লাহ। বোঝাই যাচ্ছে নবাব স্যার সলিমুল্লাহ নবাব পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তো আমাদের বলা আছে যে শিক্ষাক্ষেত্রে প্রথম ইঙ্গিতকৃত ব্যক্তিত্বের অবদান আলোচনা করো। তো প্রথম ব্যক্তি হচ্ছে নবাব আব্দুল লতিফ এবং তার যে শিক্ষাক্ষেত্রে অবদান এই জিনিসটা কিন্তু অলরেডি আমরা বিস্তারিত বলে এসেছি যে তার যে অবদান কি ছিল। তো আমরা দেখবো যে এই জায়গায় তার যে নবাব আব্দুল লতিফের যে শিক্ষাক্ষেত্রে অবদান এই জিনিসটা তুমি আসলে কিভাবে ব্যাখ্যা করবে। দেখো প্রথমে তুমি বলবা কি, প্রথমে বলবা যে শিক্ষাক্ষেত্রে নবাব আব্দুল লতিফের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য, নিচে তা উল্লেখ করা হলো। এবং এই জায়গাতে আমরা পরিণীতি যখন প্রথম পত্রে ছিলাম তখন আমরা কিন্তু চেষ্টা করতাম যে একটু সংজ্ঞা দেওয়ার জন্য যদি সংশ্লিষ্ট বিষয়গুলো থাকে, কিন্তু এখানে তো সংজ্ঞা দেওয়ার মতো কিছু নেই। তো তুমি জাস্ট একদম প্রথম থেকে হচ্ছে পয়েন্ট আকারে শুরু করবা। তো এই পয়েন্টগুলো নিয়ে কিন্তু আমরা অলরেডি বিস্তারিত বলেছি। তিনি হচ্ছেন ইংরেজি এবং আধুনিক শিক্ষা গ্রহণে মুসলমানদের উদ্বুদ্ধকরণ করেন, মোহামেডান লিটারারি সোসাইটি বা মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠা করেন, কলকাতা আলিয়া মাদ্রাসার আধুনিকীকরণ করেন এবং সর্বশেষ কিন্তু তিনি মহসিন ফান্ডের অর্থ শিক্ষার্থীদের জন্য ব্যবহারের ব্যবস্থা করেন। তো এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা অলরেডি বলেছি এবং এই জায়গাতে তুমি চেষ্টা করবা যে গ নাম্বারে পরিণীতি দ্বিতীয় পত্রের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে চেষ্টা করা যায় যে পয়েন্ট আকারে লেখার জন্য। খুবই কম টপিক আছে যেখানে পয়েন্ট আকারে লেখা যায় না, বেশিরভাগ টপিকই হচ্ছে পয়েন্ট আকারে লেখা যায়। তো তুমি চেষ্টা করবে যে তোমার একটা নোট যদি থাকে 2 বছরের, তুমি এই 2 বছরে তুমি যতটুকু পড়াশোনা করেছো যদি নোট থাকে তাহলে তো হলো, না হলে আমি যেই জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি সেগুলো হচ্ছে নোট করবা। তো এক্ষেত্রে এই পয়েন্টগুলো কিন্তু আমি অলরেডি চ্যাপ্টারে আলোচনা করেছি এই সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে। তো তুমি এই যদি এইখানে প্রায় 4টা পয়েন্ট দিতে পারো, 4টা পয়েন্ট যদি দেওয়া যায় তাহলে কিন্তু মোটামুটি আমার কাছে মনে হয় যে 4টা পয়েন্ট দিয়ে তোমার যদি লেখাটা একটু ফাস্ট হয় বা লেখাটার ভিতরের কন্টেন্টটা যদি একটু ভালো হয় বা তোমার হাতের লেখাটা যদি একটু সুন্দর হয় তাহলে কিন্তু তুমি ভালো মার্ক পাবা। 3-3ও দিয়ে দিতে পারে যদি হাতের লেখা সুন্দর থাকে, ঠিক আছে। তো এই জিনিসটা হচ্ছে আমাদের মূলত নবাব আব্দুল লতিফের অবদান। ভিতরটা একটু পড়ে নিয়ে অলরেডি কিন্তু আমি বিস্তারিত বলেছি এমসিকিউতে, যেই জায়গাগুলো ব্যাখ্যা করা দরকার সেই জায়গাগুলো আমি ব্যাখ্যা করব। তারপরে আমাদের ঘ নং প্রশ্নটা চলো আমরা পড়ে আসি। ব্রিটিশ ভারতের রাজনৈতিক অঙ্গনে দ্বিতীয় ইঙ্গিতকৃত রাজনৈতিক ব্যক্তিত্বের অবদান মূল্যায়ন করো। অর্থাৎ নবাব স্যার সলিমুল্লাহ আসলে ব্রিটিশদের যে রাজনৈতিক অঙ্গনে তিনি কি ভূমিকা রেখেছিলেন সেই জিনিসটা আমাদের বিস্তারিত বলতে হবে। তো সেই জিনিসটাও কিন্তু আমরা অলরেডি এমসিকিউতে বিস্তারিত বলার চেষ্টা করেছি, বিস্তারিত বলে এসেছি। তো এই জায়গাতে তুমি আসলে কিভাবে লিখবা, ওই আগের মতোই তুমি প্রথমে শুরু করবা ব্রিটিশ ভারতের রাজনৈতিক অঙ্গনে দ্বিতীয় ইঙ্গিতকৃত রাজনৈতিক ব্যক্তিত্ব অর্থাৎ নবাব স্যার সলিমুল্লাহ অসামান্য অবদান রেখেছেন, নিচে তার অবদান তুলে ধরা হলো। এবং এই জায়গাতেও তুমি যদি গ নাম্বারে খেয়াল করো, তুমি যদি গ নাম্বারে দাও 3টা পয়েন্ট, গ নাম্বারে যদি দাও তুমি 3টা পয়েন্ট বা 3টা পয়েন্ট, তাহলে তোমাকে অবশ্যই ঘ নাম্বারে 4টা পয়েন্ট দিতে হবে, 4টা পয়েন্ট দিতে হবে। এবং তুমি যদি এটা বাড়াও অর্থাৎ গ নাম্বারে তুমি যদি দাও 4টা পয়েন্ট, ঘ নাম্বারে অবশ্যই তোমাকে 5টা পয়েন্ট দিতে হবে, কারণ এখানে 1 মার্ক বেশি, 1টা পয়েন্ট তোমাকে এখানে অবশ্যই বেশি দিতে হবে।
তো আমরা দেখি যে নবাব স্যার সলিমুল্লাহর অবদান কি ছিল, বঙ্গভঙ্গের আন্দোলনে তিনি নেতৃত্ব প্রদান করেন, এই জিনিসটা আমরা অলরেডি বিস্তারিত বলেছি আমাদের ওইখানে। তারপরে মোহামেডান প্রভিন্সিয়াল ইউনিয়ন গঠন করেন বঙ্গভঙ্গের পক্ষে সমর্থন আদায় করার জন্য। তারপরে তিনি মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন। দেখো ওই জিনিসগুলো যেগুলো তোমাদের ক্যাম্পসিকিউতে দেখিয়েছি, এই জিনিসগুলো এখানে বিস্তারিত বলা আছে। তারপরে স্বতন্ত্র নির্বাচক মণ্ডলীর দাবিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং তিনি সর্বশেষ মুসলমানদের রাজনৈতিক জাগরণ এবং নেতৃত্ব বিকাশে কিন্তু গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। তো তুমি যদি এই যে 5টা পয়েন্ট, এই 5টা পয়েন্ট যদি 2 লাইন 3 লাইন করে যদি বিস্তারিত বলতে পারো, তাহলে কিন্তু এইখানে তোমার 1.5 পৃষ্ঠার মতো হয়ে যাবে। অর্থাৎ তুমি যদি সৃজনশীলের গ নাম্বারটা 1 পৃষ্ঠা লেখো এবং ঘ নাম্বারটা 1.5 পৃষ্ঠা লেখো, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। দেখো চেষ্টা করবা যে সৃজনশীলের একদম প্রথমটা তুমি যেভাবে লেখছো শেষটা সেভাবে লেখার, ম্যাক্সিমাম স্টুডেন্টরা করতে পারে না। প্রথমটা আমাদের বাড়ানোর দরকার নেই। আমি স্কুল লাইফে এবং কলেজ লাইফে 2 জায়গাতে আমার সৃজনশীলের কন্টেন্ট ছিল খুবই লিমিটেড। ক খ আমি চেষ্টা করতাম 1 পৃষ্ঠার চেষ্টা করতাম 1 পৃষ্ঠা যাতে ভরা দেখা যায়, ঠিক আছে। তো তারপরে আমার গ নাম্বারটা আমি কোনো সময় 6-7 থাকতে হয়তো লিখেছিলাম, কিন্তু 9-10 আসার পর থেকে গ নাম্বারটা আমার 1 পেজের ভিতরে লিমিটেড ছিল এবং ঘ নাম্বারটা আমাদের ছিল 1.5 পেজের ভিতরে। এবং এগুলো এইভাবে লিখে কিন্তু আমি মূলত যে এসএসসিতে ঢাকা বোর্ডে 7th হয়েছে এবং কিন্তু কলেজে এনডিসিতে পড়ে, নটরডেম কলেজে পড়ে, সেখান থেকে কিন্তু আমি বোর্ডে বৃত্তি পেয়েছি। অর্থাৎ এইভাবে যদি তুমি লিখতে পারো তাহলে কিন্তু মোটামুটি ভালো থাকবে। এবং এইচএসসিতেও কিন্তু আমি প্রায় 142তম হয়েছিলাম ঢাকা বোর্ডে। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখিও, ঠিক আছে। তারপরে আমরা যাই, তো সর্বশেষ এই জিনিসগুলো তুমি শেষ করতে পারো। এভাবে চেষ্টা করবা পয়েন্ট আকারে বর্ণনা করার জন্য। তারপরে আমরা যাই সৃজনশীল 2-এ, গণতন্ত্রের মানুষপুত্র কাকে বলা হয়? গণতন্ত্রের মানুষপুত্র বলা হয় মূলত হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে। এখন একটা প্রশ্ন আসতে পারে যে আসলে গণতন্ত্রের মানুষপুত্র বিষয়টা কি, বা গণতন্ত্রের মানুষপুত্র তাকে কেন বলা হয়? এই যে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, তিনি মূলত সংবিধানের যে বিধিধারা, গণতন্ত্র, যে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো, এই জিনিসগুলোর প্রতি এন্ডোর্স করেছিলেন, এই জিনিসগুলোর প্রতি তিনি জোর দিয়েছিলেন ব্রিটিশ আমলে, যে আমাদের সব কিছু করতে হবে সংবিধানের আলোকে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সংবিধানের আলোকে চলতে হবে, আমাদের গণতন্ত্র মেনে চলতে হবে। তো এই জিনিসগুলোর ওই সময়ে যে সকল নেতা ছিল তারা এই জিনিসগুলো নিয়ে ধারণা দেননি, ঠিক আছে। কিন্তু এই জায়গাতে তিনি তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছিলেন, তিনি এই জিনিসগুলো বেশি বিস্তারিত বলেছিলেন। এই জন্য কিন্তু তাকে গণতন্ত্রের মানুষপুত্র বলা হয়। তিনি গণতন্ত্র, সাংবিধানিক প্রতিষ্ঠান, সংবিধানের বিধিধারা, এই অনুযায়ী আমাদের চলা উচিত, এই সম্পর্কিত বিষয়ে মানুষদেরকে অনুপ্রাণিত করতেন, মানুষদেরকে বলার চেষ্টা করতেন। এই কারণে কিন্তু তাকে মূলত গণতন্ত্রের মানুষপুত্র বলা হয়ে থাকে। তারপরে আমরা যাই আসামে লাইন প্রথার বিরুদ্ধে কেন আন্দোলন হয়েছিল। দেখো লাইন প্রথা, এই যে সেই সময়ে এই যে সকল এই বাংলা অঞ্চল ছিল, এই বাংলা অঞ্চল থেকে অনেক মানুষ আসামে গিয়ে কাজ করত, আসামে গিয়ে তারা জমি রাখতো, সেখানে ফসল উৎপাদন করার চেষ্টা করত। তো সেই সময়ে লাইন কেটে দেওয়া হয়। কি করা হয়? অর্থাৎ নির্দিষ্ট একটা লাইন থাকবে, এই জায়গাতে এই বাঙালিরা বসবাস করতে পারবে। এবং এইটা কেন করেছিল? কারণ সেই সময়ের আসামের যারা মানুষ ছিল তারা ভাবছিল যে এই যে বাংলা থেকে যে মানুষগুলো এই আসামে গিয়েছে, তারা হয়তো তাদের যে চাকরি বাকরি, তাদের যে কর্মক্ষেত্র, এই জায়গাগুলো দখল করে নিবে, এই জায়গাগুলোতে তাদের আসলে তাদের যে চাহিদা ছিল, তাদের চাহিদাটা পূরণ হবে না, আসামের মানুষের চাহিদা পূরণ হবে না, বাংলার মানুষ এই জায়গাগুলো দখল করে ফেলবে। তো যার কারণে দেখা যায় যে তারা মূলত একটা লাইন সিস্টেম করে দেয় যে এই লাইনের ভিতরে, এই জায়গার ভিতরে বাংলার মানুষরা বসবাস করতে পারবে। তো এটাই ছিল মূলত আসামের লাইন প্রথা। এবং এই লাইন প্রথার বিরুদ্ধে আন্দোলন হয়েছিল এবং এই আন্দোলনে কিন্তু আমরা দেখতে পাই যে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী তিনি কিন্তু গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। তো আসামে লাইন প্রথার মাধ্যমে বাঙালিদের ওপর বৈষম্য আরোপ করে তাদের বাসস্থান, চলাফেরা ও নাগরিক অধিকার সীমিত করায় এই প্রথার বিরুদ্ধে আন্দোলন হয়েছিল। ঊনবিংশ শতকের শেষ ভাগে ব্রিটিশ শাসনামলে আসামে প্রচুর সংখ্যক বাঙালি চাকরি, ব্যবসা ও কৃষির জন্য অভিবাসন করেন, অর্থাৎ বাংলার মানুষজন কিন্তু আসামে চলে যান অনেক সংখ্যক মানুষ। আসামের স্থানীয় ক্ষুদ্র জাতিগুলো মনে করত এই অভিবাসন তাদের ভাষা, সংস্কৃতি ও চাকরির সুযোগ হরণ করছে। এই প্রেক্ষিতে আসাম সরকার 1937 সালে লাইন প্রথা চালু করে আসাম রাষ্ট্রের স্বদেশীয় সম্প্রদায়কে অভিবাসী বাঙালি মুসলমানদের থেকে পৃথক করে রাখার ব্যবস্থা করে। অর্থাৎ আসাম সরকার চেষ্টা চালায় কি? আসাম সরকার চেষ্টা চালায় যে আপনাদেরকে লাইন করে দিলাম, আপনাদের জায়গা দিয়ে দিলাম, এই জায়গাতে আপনারা থাকবেন, এর বাইরে আপনারা যাবেন না, ঠিক আছে। তো আসামের মানুষকে খুশি করার জন্য এই জিনিসটা করেছিল। পরবর্তীতে আমরা দেখতে পাই
এই প্রথা কার্যত বাঙালিদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করেছিল। ফলে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে বাঙালিরা নিজেদের অধিকার, মর্যাদা ও স্বাধীন চলাফেরার দাবিতে লাইন প্রথার বিরুদ্ধে কিন্তু আন্দোলন নামে। তো এই ছিল মূলত লাইন প্রথার বিরুদ্ধে কেন আন্দোলন হয়েছিল এবং মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর এই জায়গাতে কি ভূমিকা ছিল সেই সম্পর্কিত ধারণা। তারপর আমরা গ নম্বরে যাই, উদ্দীপকে ইঙ্গিতকৃত নেতৃত্বের শিক্ষা বিস্তারে অবদান ব্যাখ্যা করো। চলো দেখি আসি কার কথা বলা আছে। শেরেবাংলা হিসেবে পরিচিত একজন রাজনৈতিক ব্যক্তিত্ব কৃষক প্রজাদের মুক্তির জন্য সারা জীবন কাজ করে গেছেন। বাঙালি মুসলমানদের মধ্যে শিক্ষা বিস্তারের জন্য তিনি চিরস্মরণীয় হয়ে আছেন। তো এখানে কার কথা বলা হচ্ছে? এখানে শেরেবাংলা একে ফজলুল হকের কথা বলা হচ্ছে এবং তার যে শিক্ষা বিস্তারের অবদান ছিল সেই জিনিসটা কিন্তু আমাদেরকে এখন বলতে হবে। তো আমরা জাস্ট বলবো উদ্দীপকের ইঙ্গিতকৃত নেতৃত্ব হচ্ছেন শেরেবাংলা একে ফজলুল হক, তার যে শিক্ষা বিস্তারের অবদান সেটা হচ্ছে নিচে তুলে ধরা হলো। তো এখানে তুমি হচ্ছে প্রথম স্টেপ দিয়ে শুরু করবা, সর্বভারতীয় শিক্ষা সম্মেলনের নেতৃত্ব। 1906 সালে আমরা দেখতে পাই যে ঢাকার শাহবাগে একটা শিক্ষা সম্মেলনের আয়োজন করা হয়। এটা ছিল সর্বভারতীয় শিক্ষা সম্মেলন এবং এর অন্যতম প্রধান সংগঠক ছিলেন শেরেবাংলা একে ফজলুল হক। তিনি মুসলমানদের মধ্যে আধুনিক ও বিজ্ঞান ভিত্তিক শিক্ষার প্রসারের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তার প্রচেষ্টায় শিক্ষার গুরুত্ব সম্পর্কে মুসলিম সমাজে কিন্তু সচেতনতা বৃদ্ধি পায়। তারপরে দ্বিতীয় হচ্ছে গণমুখী শিক্ষা পরিকল্পনা প্রণয়ন এবং এটা প্রণয়ন করা হয়েছিল 1913 সালে। তিনি এটা কি করেছিলেন? 1913 সালে তিনি বঙ্গীয় আইন পরিষদে একটি যুগোপযোগী শিক্ষা পরিকল্পনা পেশ করেন। এই পরিকল্পনার লক্ষ্য ছিল সাধারণ মানুষের জন্য শিক্ষার সুযোগ সম্প্রসারণ করা এবং বৃদ্ধি করা এবং যাতে বাংলার গণমুখী শিক্ষা ব্যবস্থা চালু করা যায়, সব মানুষ যাতে শিক্ষা অর্জন করে, এই জিনিসটার জন্য কিন্তু তিনি 1913 সালে এই গণমুখী শিক্ষা পরিকল্পনা আইন প্রণয়ন করেন। 3 নম্বরে আমরা এই জিনিসটা নিয়ে বিস্তারিত বলেছি। ছাত্রাবাস প্রতিষ্ঠার ক্ষেত্রে তার ভূমিকা ছিল। তিনি কলকাতার যে বেকার হোস্টেল, তারপর আমরা দেখতে পাই টেইলর হোস্টেল এবং হচ্ছে কারমাইকেল হোস্টেল, এই হোস্টেলগুলো প্রতিষ্ঠা করেন যাতে এই অঞ্চল থেকে যারা হচ্ছে মুসলিমরা কলকাতায় পড়াশোনা করতে যাচ্ছে তারা যাতে খুব সুন্দর আরামায়েশে থেকে বা হচ্ছে একটা সুন্দর পরিবেশে থেকে তাদের পড়াশোনাটা শেষ করতে পারে। সর্বশেষ আছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইসলামিয়া কলেজ প্রতিষ্ঠা তার গুরুত্বপূর্ণ অবদান। নারী শিক্ষার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে তিনি হচ্ছে নারী শিক্ষার জন্য কলকাতায় লেডি ব্যাবরন কলেজ এবং ঢাকায় কিন্তু ইডেন কলেজ প্রতিষ্ঠা করেন। তো এই জায়গাতেও কিন্তু তার গুরুত্বপূর্ণ অবদান ছিল, যে জিনিসটা আমরা অলরেডি বিস্তারিত বলেছি। তো এইভাবে তুমি যদি 5টা পয়েন্ট, আমরা এখানে 5টা পয়েন্ট দিয়েছি, তুমি 4টা পয়েন্টও বিস্তারিত ব্যাখ্যা করতে পারো, বাট এইভাবে যদি তুমি লিখতে পারো, আশা করে পৌরনীতি দ্বিতীয় পত্রে আমরা যে একটা মিথ আছে যে পৌরনীতিতে 90 পাওয়া যায় না, 95 পাওয়া যায় না, অ্যাটলিস্ট তো 85+ পাওয়া যায়, এটা তো সম্ভব, অনেক স্টুডেন্ট পায়, এইভাবে লিখেই মূলত তারা পায়। তারপরে যাই আমরা ঘ নঙ্গে কি বলা আছে, বাংলার কৃষক কুলের মুক্তির অগ্রদূত হিসেবে বর্ণিত নেতার অবদান মূল্যায়ন করো। তো বাংলার কৃষক কুলের জন্য বর্ণিত নেতা অর্থাৎ শেরেবাংলা একে ফজলুল হক যেই অবদানগুলো রেখেছিলেন, আমরা দেখতে পাই বঙ্গীয় প্রজাস্বত্ব আইন প্রণয়ন করেছিলেন, তারপরে আমরা দেখতে পাই কৃষি ঋণ আইন প্রণয়ন করেছিলেন, কৃষক প্রজা আন্দোলনের সূচনা করেছিলেন। এই জিনিসগুলো বিস্তারিত বলেছি, তো এই জিনিসগুলোই হচ্ছে তোমাকে লিখতে হবে। বাংলার কৃষক কুলের মুক্তির অগ্রদূত হিসেবে বর্ণিত নেতা তথা শেরেবাংলা একে ফজলুল হকের অবদান নিচে তুলে ধরা হলো। তো তিনি কৃষি ঋণ আইন প্রণয়ন করেন 1913 সালে। শেরেবাংলা একে ফজলুল হক 1913 সালে বঙ্গীয় আইন পরিষদে কৃষি ঋণ আইন পাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই আইনের মাধ্যমে কৃষকদের সুদখোর মহাজনদের শোষণ থেকে রক্ষা করার চেষ্টা করা হয়, ফলে কৃষকদের অর্থনৈতিক দুর্দশা কিছুটা লাঘব হয়। দেখো আগে কৃষকরা কি হতো, আগে কৃষকরা এই মহাজনদের কাছ থেকে সুদ মানে হচ্ছে ঋণ নিত এবং এই ঋণের প্রচুর পরিমাণে সুদ তাদেরকে দিতে হতো এবং দেখা যেত যে তারা বেশিরভাগই যে টাইম মতো হচ্ছে ঋণটাকে পরিশোধ করতে পারতো না এবং সুদের যে বোঝা এটা আস্তে আস্তে ক্রমান্বয়ে বাড়তে থাকতো। তো এটা যাতে লাঘব হয় এই জন্য কিন্তু বঙ্গীয় আইন পরিষদ ছিল, সেখানে কিন্তু তিনি কৃষি ঋণ আইন প্রণয়ন করেন এবং কৃষকরা যাতে স্বল্প সুদে ঋণ পায় সেই জিনিসটার নিশ্চয়তা প্রদান করেন। কৃষক প্রজা আন্দোলনের সূচনা করেন। তিনি কৃষকদের রাজনৈতিকভাবে সচেতন এবং সংগঠিত করার লক্ষ্যে কৃষক প্রজা আন্দোলন গড়ে তোলেন। এই আন্দোলন কৃষকদের অধিকার আদায়ের সংগ্রামে নতুন দিক উন্মোচন করে, এর ফলে কৃষক সমাজের রাজনৈতিক গুরুত্ব বৃদ্ধি পায়। তারপর তিনি নিখিল বঙ্গ প্রজা সমিতি গঠন করেন। তার নিজের রাজনৈতিক দল ছিল। 1929 সালে তিনি এটার নামকরণ করেন। ঋণ সালিসি বোর্ড গঠন করেন এবং বঙ্গীয় প্রজাস্বত্ব আইন নিয়ে অলরেডি আমরা বিস্তারিত বলেছি। কৃষকদের জন্য তিনি এই অবদানগুলো রেখেছিলেন। এই জিনিসগুলো যদি তুমি লিখতে পারো, 5টা পয়েন্ট যদি লিখতে পারো তাহলে কিন্তু ভালো মার্ক থাকবে এবং এই পয়েন্টগুলো চেষ্টা করবা যে এটা হচ্ছে হাইলাইট করে দেওয়ার জন্য। এই যে তুমি সবুজ কালি ইউজ করতে পারো, অথবা হচ্ছে নীল কালি ইউজ করতে পারো। সবুজ কালি, গোলাপি কালার ইউজ করার দরকার নেই, ঠিক আছে? গোলাপি কালার অনেকটা লালের সাথে ম্যাচ করে যায়, গোলাপি কালার ইউজ করবা না, সবুজ কালি অথবা হচ্ছে নীল কালি দিয়ে এই যে পয়েন্টগুলো আমি দিচ্ছি এই পয়েন্টগুলো হচ্ছে তোমাকে অবশ্যই মার্ক করে দিতে হবে।
তো আমাদের ছিল এই আমাদের তৃতীয় অধ্যায়ের পড়াশোনাগুলো এই পর্যন্ত ছিল। তোমাদেরকে যেই টপিকগুলো বলা হয়েছে এবং সৃজনশীল যেভাবে লিখতে বলা হয়েছে, আশা করি যদি এইভাবে দেখো তাহলে কিন্তু তৃতীয় অধ্যায় কভার হয়ে যাবে। তো আমরা যাচ্ছি আমাদের চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় হচ্ছে বাংলাদেশের যে সংবিধান, সেই সংবিধান কি? সংবিধান হচ্ছে একটা রাষ্ট্রের মৌলিক দলিল। একটি রাষ্ট্রের মৌলিক দলিল, অর্থাৎ একটা রাষ্ট্র আসলে কিভাবে চলবে, তার যে আইনসভা, তার যে বিচার বিভাগ আছে, তার যে শাসন বিভাগ আছে, এই তিনটা বিভাগ আসলে কিভাবে চলবে, প্রধানমন্ত্রীর কাজ কি, রাষ্ট্রপতির কাজ কি, এই জিনিসটা মূলত একটা রাষ্ট্রের সংবিধানে লেখা থাকে এবং এটা হচ্ছে একটা রাষ্ট্রের মৌলিক দলিল। তো এই যে বাংলাদেশের যে সংবিধান, এই বাংলাদেশের সংবিধান সম্পর্কিত আলোচনা হবে এবং আমরা যদি ক্যালকুলেট করি এই চ্যাপ্টারটা থেকে আমরা কেন পড়বো, এই চ্যাপ্টারটা থেকে আমাদের একটা সিকিউ আসবে, একটা সিকিউ মাস্ট, মানে এই জায়গা থেকে সিকিউ মিস নাই, এটা থেকে আসবেই। তারপরে আমাদের 2 থেকে 3টা এমসিকিউ কিন্তু এই চ্যাপ্টার থেকে সব সময় আসে, 2 থেকে 3টা। অর্থাৎ এই চ্যাপ্টারটা যদি আমরা পড়ি তাহলে আমাদের রীতিমতো 12 থেকে 13 মার্কস কিন্তু আমাদের এনশিওর হয়ে যাবে এই চ্যাপ্টারটা পড়লে, একটা চ্যাপ্টার পড়লে। এবং এই চ্যাপ্টারটা থেকে আমরা আরও ভালোভাবে কেন পড়বো, কারণ এই চ্যাপ্টারটা থেকে আমাদের অ্যাডমিশনে প্রশ্ন হয়। অ্যাডমিশনে যে কোনো বিশ্ববিদ্যালয়ে তুমি যাও, ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু এইবার ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু ডিইউতে, ঢাকা ইউনিভার্সিটি, যারা মানবিকে পরীক্ষা দেয় তাদের মূল লক্ষ্যই হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। তো ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু প্রত্যেক বছর এই একটা টপিক থেকে, বাংলাদেশের সংবিধান, এখান থেকে কিন্তু একটা এমসিকিউ থাকে, অর্থাৎ 30টা এমসিকিউ, সাধারণ জ্ঞানে 30টা এমসিকিউ, এখানে কিন্তু একটা এমসিকিউ কিন্তু এই বাংলাদেশের যে সংবিধান, এই সংবিধান চ্যাপ্টারটা থেকে থাকে। তো কেউ যদি কলেজ লাইফে থাকতে এই চ্যাপ্টারটা ভালো করে পড়ে, তাহলে কিন্তু তার এই যে এক এমসিকিউ ঢাকা ইউনিভার্সিটিতে, 1 মার্কের অনেক মূল্য ঢাকা ইউনিভার্সিটিতে। 1 মার্কের জন্য একটা স্টুডেন্টের সাবজেক্ট মিস হয়ে যায়, 1 মার্কের জন্য সে ফেল করে, চান্স পায় না। তো এই 1 মার্ক কিন্তু ইনশিওর হয়ে যাবে এই চ্যাপ্টারটা পড়লে। তো এই ছিল আমাদের এই চ্যাপ্টারের গুরুত্ব। তারপরে যাই আমরা এই চ্যাপ্টার থেকে আমাদের আসলে পড়তে কি হবে। এই চ্যাপ্টার থেকে আমাদের পড়তে হবে বাংলাদেশের সংবিধান প্রণয়ন, এই সংবিধান প্রণয়নের যে ইতিহাস ছিল মুক্তিযুদ্ধের পরবর্তী থেকে, এই ইতিহাস সম্পর্কে আমাদের জানতে হবে। আমাদের সংবিধানের যে বৈশিষ্ট্যগুলো আছে, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, তারপর হচ্ছে আমাদের এক কেন্দ্রিক যে আইনসভা, এক কক্ষ বিশিষ্ট আইনসভা, সেটা সম্পর্কে আমাদের জানতে হবে। মৌলিক অধিকারগুলো নিয়ে জানতে হবে। তো এই সংশ্লিষ্ট বিষয়গুলো আমাদের জানতে হবে। বাংলাদেশের সংবিধানে সন্নিবেশিত মৌলিক অধিকার সমূহ সম্পর্কে জানতে হবে এবং বাংলাদেশের সংবিধানের যে সংশোধনী সমূহ আছে এবং বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠায় এই সংবিধানের যে সংশোধনীগুলো, এই জায়গাগুলো কিভাবে ভূমিকা রেখেছিল, সেই জায়গাগুলো সম্পর্কে জানতে হবে। তো এই 4টা টপিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রথম উপরের 2টা টপিক, এবং উপরের 2টা টপিক থেকে আমাদের সব থেকে বেশি সিকিউ এসে থাকে এই যে উপরের 2টা টপিক, এই উপরের 2টা টপিক থেকে। তো চেষ্টা করবা এই চ্যাপ্টারের সংবিধান প্রণয়নের ইতিহাসটা এবং সংবিধানের যে বৈশিষ্ট্যগুলো, এই জায়গাগুলো একটু ভালোভাবে পড়ার, এবং এই 2টা টপিক মোটামুটি যদি ভালো করে পড়তে পারো তাহলে কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে সব জিনিস কিন্তু কভার করা যায়। এর পাশাপাশি এই 2টা টপিকের মধ্যে 3 নাম্বার টপিক যেটা আছে যে মৌলিক অধিকার, এই জায়গাটা একটু ভালো করে জোর দিও। তো আমরা যাই আমাদের যে এমসিকিউ সলভ, সেই জায়গাতে লিখিত অলিখিত এর উপর ভিত্তি করে সংবিধান কত প্রকার, লিখিত অলিখিত এর উপর ভিত্তি করে সংবিধান হচ্ছে 2 প্রকার। সংবিধান হচ্ছে 2 প্রকার, হতে পারে সেটা লিখিত সংবিধান, না হচ্ছে সেটা হচ্ছে অলিখিত সংবিধান। ঠিক আছে, এটা কিন্তু অনেকটা বলতে পারে যে উত্তরটা আমাদের যে প্রশ্ন, সেই প্রশ্নের ভিতরে কিন্তু দেওয়া আছে। তারপরে যে আমরা কত তারিখে বাংলাদেশ গণপরিষদ আদেশ জারি হয়, দেখো কত তারিখে বাংলাদেশ গণপরিষদ আদেশ জারি হয়। তোমার প্রশ্ন আসতে পারে যে এই যে গণপরিষদ, এই গণপরিষদ আসলে বিষয়টা কি, এই যে গণপরিষদের কথা বলা হচ্ছে, এই গণপরিষদটা আসলে কি, এরকম একটা প্রশ্ন আসতে পারে। দেখো বাংলাদেশের মুক্তিযুদ্ধের পেছনে সবচেয়ে বড় অবদান ছিল যেই নির্বাচনটা, সেই নির্বাচনটা হচ্ছে 1970 সালের নির্বাচন। 1970 সালের নির্বাচন। এবং তোমার মনে থাকার কথা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পেছনে এই নির্বাচনে পাকিস্তানিরা যে আওয়ামী লীগের হাতে যে ক্ষমতা দেয়নি, এটাই মূলত কারণ ছিল। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়েছে, কিন্তু আমরা দেখতে পাই যে পাকিস্তানিরা তারা কিন্তু ক্ষমতাটা হস্তান্তর করেনি, তারা নিজেদের কাছে ক্ষমতা কুক্ষিগত করে রাখার চেষ্টা করেছে। তো এর প্রেক্ষাপটে কিন্তু আমরা 1970 সালের যে নির্বাচন, এই নির্বাচনের পরবর্তী সময় কিন্তু আমরা মুক্তিযুদ্ধ দেখতে পাই। তারা যদি এই যে নির্বাচনটা হয়েছিল, নির্বাচনটা জাতীয় পরিষদের নির্বাচনও হয়েছিল, জাতীয় পরিষদ, এবং জাতীয় পরিষদে আসন ছিল 169টি, আসন ছিল 169টি, অর্থাৎ এটা ছিল সেন্ট্রাল ইলেকশন, পুরো পাকিস্তানের ইলেকশন। এবং আরেকটা ছিল সেটা হচ্ছে প্রাদেশিক পরিষদ, সেটা ছিল প্রাদেশিক পরিষদ, এটা ছিল বাংলাদেশের নির্বাচন, প্রাদেশিক পরিষদ, প্রাদেশিক পরিষদ।
এখানে ছিল মূলত আমরা দেখতে পাই যে 300টি আসন, ঠিক আছে, 300টি আসন হচ্ছে দেখতে পাই আমরা। তো এখান থেকে আমরা দেখতে পাই 469টি, এই 469টির ভিতরে 403টি মূলত মানুষ নিয়ে বা 403টি মূলত আসন নিয়ে গণপরিষদ আদেশ জারি করা হয়। কেন গণপরিষদ আদেশ জারি করা হয় দেখো, একটু বোঝার চেষ্টা করো। কারণ এই যে বাংলাদেশ রাষ্ট্র এখন সৃষ্টি হয়ে গেছে, তো এই ইলেকশনের ভিত্তিতে যারা নির্বাচিত হয়েছিল তাদের ভিতর থেকে এখানে 469টি ছিল। ইন টোটাল যদি আমরা করি তাহলে হবে 469। তাহলে 469 থেকে 403 জন কিভাবে আসলো? এখানে 66 জন, অনেকজন হচ্ছে মারা গিয়েছিল এর ভিতরে, অনেকজন হচ্ছে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছিল, অনেকজন অন্য চাকরিতে যোগদান করেছিল, এর ফলে কিন্তু অনেকে আবার পাকিস্তান চলে গিয়েছিল। এখান থেকে 403টা আসন আসে, 403 জন ব্যক্তি আসে। তো এই 403টা আসন বা 403 জন ব্যক্তি নিয়ে আমরা দেখতে পাই গণপরিষদ আদেশ জারি করা হয়। এবং এই গণপরিষদটা সেই সময় তো পার্লামেন্ট ছিল না। যেই মানে এখানে যে এই যে গণপরিষদ কেন হয়েছে, এই পার্লামেন্টের মতো তারা কাজ করেছে গণপরিষদ। আমরা এখন কি দেখতে পাই? আমরা পার্লামেন্ট ভবন দেখতে পাই, সেখানে আমাদের আইন পাস হয়। তো সেই সময় তো কোনো কিছু ছিল না, এজন্য হচ্ছে গণপরিষদ আদেশ জারি করা হয়। এখানে 403টা আসন ছিল এবং এই গণপরিষদ আদেশটা জারি করা হয়েছিল 1972 সালের 23শে মার্চ। 1972 সালের 23শে মার্চ এই গণপরিষদ আদেশটা জারি করা হয়েছিল এবং এইখানে মূলত তাদেরকে ডাকা হয় এবং তাদেরকে নিয়ে মূলত বলতে পারো যে আইন বিভাগের মতো কাজ করার চেষ্টা করা হয়। এবং এই যে গণপরিষদ, এই গণপরিষদেই কিন্তু পরবর্তীতে সংবিধান পাস হয়। একটা গণপরিষদ গঠন করা হয় ওই যে 70 সালের যে নির্বাচন, সেই নির্বাচনকে নিয়ে, এবং পরবর্তীতে আমরা সংবিধান প্রণয়ন কমিটিও কিন্তু দেখতে পাই, সেটা ছিল সংবিধান রচনা করার জন্য। এবং এই গণপরিষদ একটা আইনসভার মতো কাজ করত। আমাদের যে পার্লামেন্ট যেখানে আইন পাস হয় সেটার মতো মূলত এই গণপরিষদ কাজ করত, কারণ তারা নির্বাচিত প্রতিনিধি ছিল। তারপর যাই খসড়া সংবিধান প্রণয়ন কমিটি কত তারিখে গঠিত হয় দেখো, এই যে ওটা ছিল গণপরিষদ, কিন্তু এটা হচ্ছে সংবিধান প্রণয়ন কমিটি। এখন আমার তো গণপরিষদ বসে গেছে, আমাদের আইন বিভাগ বসে গেছে, আমরা যে এমপি দেখতে পাই তারা বসে গেছে গণপরিষদের মাধ্যমে। কিন্তু এখন আমরা রাষ্ট্র পরিচালনা করার জন্য একটা তো লিখিত দলিল লাগবে, রাষ্ট্রটা কিভাবে ফাংশন করবে, কিভাবে চলবে। এই জন্য কিন্তু সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয় এবং এই সংবিধান প্রণয়ন কমিটি গঠন হয় 1972 সালের 11ই এপ্রিল। সংবিধান প্রণয়ন কমিটিতে মোট 34 জন সদস্য ছিল, 34 জন সদস্য ছিল এবং প্রধান ছিল মূলত ডক্টর কামাল হোসেন। প্রধান ছিল ডক্টর কামাল হোসেন, ডক্টর কামাল হোসেন। আচ্ছা, তারপরে আমরা যাই জনাব ক একটি সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি। এই কমিটিতে মোট 34 জন সদস্য ছিলেন। 1972 সালে এই কমিটি 8 মাসের মধ্যে একটি আধুনিক, উন্নত এবং উত্তম সংবিধান প্রণয়ন করে। উদ্দীপকে কোন দেশের সংবিধান প্রণয়নের ইঙ্গিত রয়েছে? অবশ্যই এটা হচ্ছে বাংলাদেশ। তারপরে আমরা যাই বাংলাদেশ সংবিধানে কতটি অনুচ্ছেদ রয়েছে? বাংলাদেশের সংবিধানে রয়েছে 153টি অনুচ্ছেদ রয়েছে। এর পাশাপাশি আমরা দেখতে পাই 60টি তফসিল রয়েছে, 60টি তফসিল রয়েছে এবং আমরা দেখতে পাই যে 11টি অধ্যায় রয়েছে, 11টি অধ্যায় রয়েছে এবং একটি প্রস্তাবনা রয়েছে, একটি প্রস্তাবনা রয়েছে। একটি প্রস্তাবনা রয়েছে। এই জায়গাগুলো গুরুত্বপূর্ণ, এই জায়গা থেকে কিন্তু এমসিকিউ থাকে, এই জায়গাগুলো একটু ভালো করে দেখে যেও। তারপরে সংবিধানটি উত্তম সংবিধান হিসেবে বিবেচিত হওয়ার কারণ কি? এই যে বাংলাদেশের যে সংবিধান, এই সংবিধানটা কেন উত্তম সংবিধান? কারণ এই সংবিধানটা লিখিত। দেখো, আমরা বলেছি যে লিখিত অলিখিতের উপর ভিত্তি করে সংবিধান দুই প্রকার, লিখিত সংবিধান এবং অলিখিত সংবিধান। একটা সংবিধান লিখিত থাকলে আসলে ভালো হয়, কারণ যখন আমাদের মতো দেশে জিনিসগুলো অলিখিত থাকবে, মানুষ চেষ্টা করবে যে নিজের মতো করে বর্ণনা করার। তো যদি লিখিত থাকে তাহলে সেই জিনিসটা হচ্ছে ভালো। বাংলাদেশের সংবিধান কিন্তু প্রথা নির্ভর না, ঠিক আছে, প্রথা নির্ভর না। প্রথা নির্ভর হচ্ছে মূলত যুক্তরাজ্যের যে সংবিধান, সেটা হচ্ছে প্রথা নির্ভর সংবিধান। অর্থাৎ অতীত আমলে যে জিনিসগুলো ঘটে আসছে সেই জিনিসগুলো মূলত আইন হিসেবে স্বীকৃতি পেয়েছে, এটা হচ্ছে মূলত প্রথা। অতীত আমলে যে জিনিসগুলো ঘটেছে সেই জিনিসগুলো আসলে আইন হিসেবে স্বীকৃতি পাওয়া, মানুষ সেটাকে আইন হিসেবে মূলত আইনের মতোই হচ্ছে সম্মান করে বা হচ্ছে আইনের মতোই মূল্যায়ন করে, সেই জিনিসটা হচ্ছে প্রথা, অতীত থেকে চলে আসে। তো যুক্তরাজ্যের সংবিধান হচ্ছে প্রথা নির্ভর, যুক্তরাজ্যের সংবিধান হচ্ছে প্রথা নির্ভর, ঠিক আছে, বাংলাদেশের না। বাংলাদেশের সংবিধানের যে তৃতীয় অধ্যায় কিন্তু মূলত যে মৌলিক অধিকার, এই মৌলিক অধিকার সম্পর্কে ধারণা পাই আমরা 26 থেকে 47 নং অনুচ্ছেদে। 26 থেকে 47 নং অনুচ্ছেদে বাংলাদেশের মৌলিক অধিকারগুলো উল্লেখ করা আছে। চলাফেরার স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা। তাহলে আমাদের এখানে উত্তর হবে 1 ও 3।
তারপরের প্রশ্নে সংবিধানের প্রকৃতি এবং বৈশিষ্ট্য, এই জায়গাটা একটু গুরুত্বপূর্ণ, এই জায়গাটাতে একটু খেয়াল করো, ঠিক আছে? এই জায়গাগুলো থেকে আমাদের প্রশ্ন থাকে। বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য হচ্ছে বাংলাদেশের সংবিধান একটা লিখিত সংবিধান, বাংলাদেশের সংবিধান লিখিত সংবিধান না। এছাড়াও বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি সম্পর্কে বলা আছে এবং বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতির 4টি মূলনীতি বর্ণনা করা আছে। এক হচ্ছে জাতীয়তাবাদ, দ্বিতীয় হচ্ছে গণতন্ত্র, তৃতীয় হচ্ছে সমাজতন্ত্র এবং চতুর্থ হচ্ছে ধর্মনিরপেক্ষতা। এই জিনিসগুলো আমরা দেখব। মনে রাখো যে 4টা উপাদানের কথা বলা আছে। জাতীয়তাবাদ অর্থাৎ আমাদের যে শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ভাষা, কৃষ্টি, কালচার, এই জিনিসগুলো হচ্ছে এক এবং আমরা হচ্ছে বাঙালি জাতি। তা দ্বিতীয় হচ্ছে আমাদের বলা আছে যে গণতন্ত্রের কথা, তৃতীয় বলা আছে আমাদের সমাজতন্ত্রের কথা এবং চতুর্থ বলা আছে ধর্মনিরপেক্ষতার কথা। অনেক সময় একটা প্রশ্ন থাকে যে ধর্মনিরপেক্ষতা কি? ধর্মনিরপেক্ষতা হচ্ছে রাষ্ট্র আসলে কোনো ধর্মকে এন্ডোর্স করবে না, কোনো ধর্মকে বেশি প্রাধান্য দিবে না, রাষ্ট্রের কাছে সব ধর্মই হচ্ছে সমান, এটাই হচ্ছে ধর্মনিরপেক্ষতা। তারপরে বাংলাদেশের সংবিধান হচ্ছে দুষ্পরিবর্তনীয় সংবিধান, অর্থাৎ বাংলাদেশের সংবিধান আসলে সহজে পরিবর্তন করা যায় না এবং বাংলাদেশের সংবিধান পরিবর্তন করতে হলে সংবিধানের যে আমাদের যে জাতীয় সংসদের যে সদস্য, সেখানে 2/3 ভোট লাগবে, 2/3 ভোট লাগবে, ঠিক আছে? 3/2 মানুষের কিন্তু ভোট লাগবে। তো এই যে 2/3 ভোট লাগার কারণে কিন্তু বাংলাদেশের যে সংবিধান, এই সংবিধান হচ্ছে দুষ্পরিবর্তনীয় সংবিধান। বাংলাদেশের যে সংবিধান, এখানে আমরা বলেছি 3য় অধ্যায় 26 থেকে 47 নং অনুচ্ছেদে কিন্তু মৌলিক অধিকারগুলো বর্ণনা করা আছে। বাংলাদেশের সংবিধানের বলা আছে যে বাংলাদেশের যে শাসন, এটা হচ্ছে এক কেন্দ্রিক শাসন, অর্থাৎ আমাদের যে শাসন এটা হচ্ছে ভারতের মতো না যে যুক্তরাষ্ট্রীয় সরকার থাকবে, 2টা হচ্ছে আমাদের কেন্দ্র থাকবে, প্রদেশ থাকবে, এরকম না। আমাদের হচ্ছে একটা কেন্দ্র থাকবে, সেখান থেকে আমাদের মূলত শাসন করা হবে। তারপরে ন্যায়পালের কথা বলা আছে। বাংলাদেশের যে সংবিধান, সংবিধানের 77 নং অনুচ্ছেদে ন্যায়পালের কথা বলা আছে এবং এই ন্যায়পালের যদিও কথা বলা আছে কিন্তু হচ্ছে কি আমরা দেখতে পাই যে ন্যায়পাল নামে কোনো কিন্তু পদ নেই। ন্যায়পাল নামে একটা পদ থাকবে অ্যাটর্নি জেনারেলের মতো বা প্রধান বিচারপতির মতো, যিনি মূলত এই যে প্রধানমন্ত্রী বা অন্যান্য যে সকল মানুষ আছে তাদেরকে চেক অ্যান্ড ব্যালেন্সে রাখবেন। কিন্তু আমরা দেখতে পাই যে বিএনপি যে 31 দফা, সেখানে কিন্তু ন্যায়পালের কথা বলা আছে, অর্থাৎ তারা ন্যায়পাল প্রতিষ্ঠা করবে যদি তারা ক্ষমতায় যায়। তো আমরা দেখি তারা প্রতিষ্ঠা করে কিনা, কিন্তু বাংলাদেশের যে সংবিধান, সংবিধানে কিন্তু ন্যায়পালের কথা বলা আছে 77 নং অনুচ্ছেদে। এবং বাংলাদেশের যে আইনসভা, সেটা হচ্ছে এক কক্ষ বিশিষ্ট আইনসভা, ঠিক আছে? বাংলাদেশের একটাই এক কক্ষ বিশিষ্ট আইনসভা, এখানে কেন্দ্র প্রদেশের ভিতরে কোনো ভাগ নেই। তারপরে খসড়া সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র মহিলা সদস্য কে ছিলেন? একমাত্র মহিলা সদস্য ছিলেন বেগম রাজিয়া আক্তার বানু, বেগম রাজিয়া বানু। অপরদিকে একমাত্র বিরোধী দলীয় সদস্য ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত, একমাত্র বিরোধী দলীয় সদস্য, বিরোধী দলীয় সদস্য ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। তারপরে যাই আমরা, বাংলাদেশ সংবিধান গণপরিষদ কর্তৃক গৃহীত হয়। ওই যে গণপরিষদ যেটা আমরা দেখে এসেছিলাম 403 জনের, ওই 403 জন দ্বারা পাশ হয় কবে সংবিধান? ওই 403 জন দ্বারা পাশ হয় 4ই নভেম্বর 1972 সালের 4ই নভেম্বর কিন্তু এই যে গণপরিষদ কর্তৃক ওই যে সংবিধান প্রণয়ন কমিটি যে সংবিধানটা মূলত তৈরি করেছিল, সেটা হচ্ছে কিন্তু পাশ হয়। এবং এই 4ই নভেম্বর কিন্তু বাংলাদেশের সংবিধান দিবস ছিল। কি ছিল? সংবিধান দিবস ছিল, ঠিক আছে? এখন কিন্তু এটা নেই, সরকার কিন্তু এটা বাতিল করে দিয়েছে। আমাদের যে ইউনূস সরকার এসে তারা ভাবছে যে বাংলাদেশের সংবিধান, এখানে কিছু ঝামেলা আছে, এই জন্য আমরা সংবিধান দিবস পালন করব না। তো এই সংবিধান দিবস কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। কিন্তু 1972 সালে 4ই নভেম্বর কিন্তু সংবিধান দিবস ছিল, যেহেতু এটা গণপরিষদ কর্তৃক গৃহীত হয়েছিল 4ই নভেম্বর, এজন্য 4ই নভেম্বর কিন্তু সংবিধান দিবস হিসেবে পালন করা হতো। তারপরে বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য হলো রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা না, আমাদের এখানে দেখতে পাই আমরা মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা। এখানে যুক্তরাষ্ট্রীয় সরকারও নেই, এখানে আমরা দেখতে পাই যে এককেন্দ্রিক সরকার আমরা দেখতে পাই। সুপরিবর্তনীয় না, বাংলাদেশের সংবিধান সহজে পরিবর্তন করা যায় না, এখানে 2/3 মানুষের ভোটের প্রয়োজন হয়। তো বাংলাদেশের সংবিধান হচ্ছে মূলত এক কক্ষ বিশিষ্ট আইনসভা, এক কক্ষ বিশিষ্ট আইনসভার কথা বলা হচ্ছে। এবং বাংলাদেশের আইনসভার নাম হচ্ছে জাতীয় সংসদ, যেটার ইংরেজি নাম হচ্ছে হাউস অফ দ্য নেশন, হাউস অফ দ্য নেশন। তো এই জায়গাগুলো থেকে তোমাদের একটু বিস্তারিত বলছি, কারণ হচ্ছে এই জায়গাগুলো তোমাদের অ্যাডমিশনের এবং পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। 10 নং প্রশ্নে, বাংলাদেশ সংবিধানের বৈশিষ্ট্য হচ্ছে লিখিত সংবিধান, অবশ্যই। সুপরিবর্তনীয় সংবিধান বাংলাদেশের না, মৌলিক অধিকার সংরক্ষণের ব্যবস্থা আছে সংবিধানের 3য় ভাগে বা 3য় অধ্যায়, 11টি অধ্যায় আছে, তার 3য় ভাগে 26 থেকে 47 নং অনুচ্ছেদে বর্ণনা করা আছে। সুতরাং উত্তর হবে এখানে 1 ও 3, এখানে উত্তর হবে 2 ও 3 না, এখানে উত্তর হবে 1 ও 3। আচ্ছা, তারপরে আমরা যাই, এখন আমরা এমসিকিউ গুলো দেখে ফেললাম, যেই জায়গাগুলো তোমাদের দরকার, যেই জায়গাগুলো আসলে তোমাদের বোঝা দরকার, সেই জায়গাগুলো আমরা ব্যাখ্যা করলাম। এখন আমরা যেই সৃজনশীলগুলো আমরা আইডেন্টিফাই করেছিলাম যে এই জায়গাগুলো থেকে প্রশ্ন থাকে, সেই জিনিসগুলো এখন আমরা দেখার চেষ্টা করব। প্রথম প্রশ্ন আমাদের আছে যে মৌলিক অধিকার কি? আসলে
মৌলিক অধিকার হচ্ছে একজন ব্যক্তি তার হচ্ছে যে মেধা, এই মেধা বিকাশের জন্য রাষ্ট্র কর্তৃক যে অধিকারগুলো পায় সেটা হচ্ছে মূলত মৌলিক অধিকার। রাষ্ট্র প্রদত্ত যে সকল সুযোগ সুবিধা নাগরিকের ব্যক্তিত্ব এবং মেধা বিকাশের জন্য একান্ত অপরিহার্য সেটাই হচ্ছে মূলত মৌলিক অধিকার। কিচ্ছু করার দরকার নেই, এক বাক্যে একটা লাইনের ভিতরে চেষ্টা করবা যে এটা মূলত বর্ণনা করার বা একটা সেন্টেন্সের ভিতরে বর্ণনা করার। তারপরে আছে আমাদের খ নম্বরে রাষ্ট্রীয় মূলনীতি বলতে আসলে কি বোঝো। রাষ্ট্র পরিচালনা করার জন্য যে সকল নীতিগুলো দরকার সেটাই হচ্ছে রাষ্ট্রীয় মূলনীতি, এবং বাংলাদেশের মূলত 4টা রাষ্ট্রীয় মূলনীতি আছে, সেই জিনিসটা কিন্তু এখানে তোমাকে ব্যাখ্যা করতে হবে। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে নীতিগুলোকে প্রাধান্য দেওয়া হয় সেটাই হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি। একটি জনকল্যাণকর ও অসাম্প্রদায়িক রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে 1972 সালে প্রণীত বাংলাদেশের সংবিধানে কিন্তু 4টা মূলনীতির কথা বলা আছে: জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। বাংলাদেশের রাষ্ট্রের যাবতীয় কার্যক্রম এই 4টি মূলনীতির ওপর ভিত্তি করে মূলত পরিচালিত হয়, এবং এই 4টা নীতিকে মূলত রাষ্ট্রীয় মূল স্তম্ভ বলে ঘোষণা করা হয়েছে। তুমি এই জায়গাতে এইভাবে যদি লিখতে পারো, দেখো এখানে হয়তো বোঝা যাচ্ছে না, তোমরা হয়তো বুঝতে পারছো যে একটা প্যারায় শেষ হয়ে গেছে না, এখানে এই যে এক বাক্যে আমি উত্তর দিয়েছি যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি বলতে আমি আসলে কি বুঝি, এটা আমি এক বাক্যে উত্তর দিয়েছি, ঠিক আছে। তারপরে হচ্ছে আমি হচ্ছে বাকি 4-5 লাইন হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি বিষয়টা আসলে কি সেটা হচ্ছে আমরা দ্বিতীয় প্যারায় ব্যাখ্যা করেছি। তো এইভাবে হচ্ছে তোমাকে হচ্ছে লিখতে হবে, চেষ্টা করবা যে এই যে প্রথম লাইনটা আছে সেটা 2 নাম্বার লাইনে নিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে মূলত দ্বিতীয় লাইন পর্যন্ত, এই পর্যন্ত আনার চেষ্টা করবা, এবং এই যে লেখাগুলো এগুলো হচ্ছে তার নিচ থেকে লেখার চেষ্টা করবা, তাহলে হচ্ছে জিনিসটা আরো বেশি সুন্দর দেখা যায়, আরো বেশি অ্যাট্রাকটিভ দেখা যায়, বোঝা যায় যে তুমি হচ্ছে লেখা বেশি লিখছো। তো এইভাবে যদি তুমি লেখো তাহলে কিন্তু মার্ক 2-এ 2 থাকবে। আদারওয়াইজ এখানে যদি তুমি ভুলেও এক প্যারায় লেখো তোমাকে কিন্তু স্যার একই দিবে, ঠিক আছে। এই লেখার সৌন্দর্য হচ্ছে 2 বাক্যে উত্তর দেওয়া, 2টা বাক্যে না, সরি 2টা প্যারায় উত্তর দেওয়া। প্রথম প্যারায় তুমি কি বুঝো জ্ঞানমূলক সেটা উত্তর করবা, এবং দ্বিতীয় প্যারায় তুমি সেই জিনিসটা আসলে ব্যাখ্যা করবা, ঠিক আছে। এক প্যারায় লিখলে কিন্তু মার্ক পাবা না, মার্ক কিন্তু 1 দিয়ে দিবে। তারপরে যাই আমরা গ নম্বরে, উদ্দীপকের সাথে তোমার পরিচিত কোন সংবিধানের সাদৃশ্য আছে কি ব্যাখ্যা করো। দেখি উদ্দীপকে কি বলা আছে। এক্স রাষ্ট্রের স্বাধীনতার পর রাষ্ট্রটি দ্রুততম সময়ের মধ্যে একটি সংবিধান প্রণয়ন করে। সংবিধানে জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে রাখা হয়। তাহলে এই যে সংবিধান, এই সংবিধানের সাথে বাংলাদেশের যে সংবিধান, এই বাংলাদেশের সংবিধানের কিন্তু মিল আছে, এই জিনিসটাই হচ্ছে তোমাকে ব্যাখ্যা করতে হবে। তো এই জায়গাটাতে আমরা পয়েন্ট আকারে আসলে দিতে পারি না, এই জন্য হচ্ছে আমরা এখানে 3টা প্যারাতে লিখব। প্রথম প্যারাতে আমরা লিখব যে এখানে বাংলাদেশের সংবিধানের সাথে মিল আছে, তারপর বাংলাদেশের সংবিধান প্রণয়নের যে ইতিহাস বা বাংলাদেশের সংবিধানটা আসলে কি সেই জিনিসটা হচ্ছে আমরা ব্যাখ্যা করব, এবং শেষে আমরা উদ্দীপকের সাথে কানেক্ট করব। এখানে আমাদের 1 নাম্বার প্যারা হলো, এখানে আমরা জ্ঞানমূলক উত্তর দিয়েছি। 2 নাম্বার প্যারায় গিয়ে আমরা আসলে বাংলাদেশের যে সংবিধান সেটা বলেছি, এবং 3 নাম্বার প্যারায় গিয়ে আমি আসলে যে বাংলাদেশের সংবিধানের সাথে যে উদ্দীপকের সাথে যে মিল সেই জিনিসটা দেওয়ার চেষ্টা করেছি। তো প্রথমে বলবা যে উদ্দীপকের সাথে আমার পঠিত বাংলাদেশের সংবিধানের সাদৃশ্য আছে, নিচে এটা ব্যাখ্যা করা হলো। তো সংবিধান সম্পর্কে তারপর তোমাকে ব্যাখ্যা করতে হবে। সংবিধান হচ্ছে একটা রাষ্ট্রের সর্বোচ্চ দলিল। বাংলাদেশের সংবিধান 9 মাসের সদিচ্ছায় অনেক কষ্টের বিনিময়ে এই জিনিসগুলো হয়েছে, যদিও সংবিধানের ভিতরে আমরা দেখতে পাই যে অনেক ফাঁক ফোকর আছে, এবং এই জিনিসটা আসলেই হচ্ছে পরিবর্তন করা দরকার। তো এখানে জাস্ট বলবা যে সংবিধানের যে আমাদের যে দ্বিতীয় ভাগের যে 8 নং অনুচ্ছেদ, সেখানে আমাদের জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র এই বিষয়গুলো বর্ণনা করা আছে। যেহেতু উদ্দীপকে কিন্তু তোমার এই যে 4টা যে মূলনীতি, এই মূলনীতিগুলো দেওয়া ছিল, এই জিনিসটার সাথে কানেক্ট করতে পারো। মৌলিক অধিকারগুলো নিয়ে একটু লেখালেখি করতে পারো, তৃতীয় ভাগে এটা বর্ণনা করা আছে। 26 থেকে 47 নং অনুচ্ছেদে কি কি অধিকার বর্ণনা করা আছে সেগুলো একটু ব্যাখ্যা করতে পারো, তাহলে কিন্তু মোটামুটি কিন্তু হয়ে যাবে। তারপর হচ্ছে এই জায়গাতে এসে মূলত তুমি উদ্দীপকের সাথে কানেক্ট করবা, এবং মূলত বলার চেষ্টা করবা শেষে যে এই যে উক্ত রাষ্ট্রের সংবিধানের সাথে যেহেতু এই জায়গাগুলো বর্ণনা আছে, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, তাই এর সাথে বাংলাদেশের সংবিধানের কিন্তু মিল আছে। তো এইভাবে যদি লিখতে পারো 3টা প্যারায়, প্রথম প্যারা হচ্ছে জ্ঞানমূলক, দ্বিতীয় প্যারা হচ্ছে তোমার হচ্ছে মূলত যে এই যে বাংলাদেশের যে সংবিধান সেই জিনিস সম্পর্কে ব্যাখ্যা, এবং তৃতীয় প্যারাতে এসে মূলত তুমি যে উদ্দীপকের সাথে কানেকশন করার চেষ্টা করা। এইভাবে 3টা প্যারাতে লেখার চেষ্টা করবা, হয় তুমি পয়েন্ট আকারে লিখবা, না হলে তুমি হচ্ছে এইভাবে লিখবা। এইভাবে এই 2টা প্যাটার্নের বাইরে তুমি যেও না, তাহলে কিন্তু মার্ক পাবা না পরিণতিতে। এই 2টা প্যাটার্নের ভিতরে থাকার চেষ্টা করিও। এই 2টা প্যাটার্নে থাকলে মোটামুটি কিন্তু একটা সৃজনশীলে তুমি যদি 7টা সৃজনশীল এই একই প্যাটার্নে লিখতে পারো, তাহলে কিন্তু মোটামুটি যদি 8 করে পাও, 7টা হচ্ছে 56 মার্ক। ওই দিক থেকে এমসিকিউতে যদি তুমি 24 মার্ক পাও, তোমার কিন্তু A+ এনশিওর হয়ে যাবে। আদারওয়াইজ এই 2 প্যাটার্নের বাইরে কিন্তু যেও না, নিজের মতো করে জাস্ট গদবাদা লিখিও না, উদ্দীপক ভরে লিখিও না, তাহলে কিন্তু মার্ক পাবা না সত্যিকার অর্থে।
তারপরে আমরা ঘ নঙে যাই। ঘ নঙে দেখি কি বলা আছে, উদ্দীপকে বর্ণিত সংবিধান একটি অন্যতম সেরা সংবিধান বিশ্লেষণ করো। দেখো এই প্রশ্নগুলো আওয়ামী লীগের সময় এসেছে, তো এখানে যা সেরা সংবিধান বলা হবে, কারণ এই সংবিধান রচনার পেছনে আওয়ামী লীগের হাত ছিল, খুবই স্বাভাবিক। এখন তুমি এখনো আসলে এই সংবিধান সম্পর্কে ভালো জিনিসই আসবে, খারাপ জিনিস আসবে না, ঠিক আছে? খারাপ জিনিস আসলে পরীক্ষায়, তাহলে তোমরা তো রাষ্ট্রকে প্রশ্ন করবা, সরকারকে প্রশ্ন করবা যে খারাপ, তাহলে আপনি চেঞ্জ কেন করতেছেন না? তো ভালো জিনিসগুলোই হচ্ছে পরীক্ষায় আসবে। তো তুমি কেন এটা সেরা সংবিধান, সেই জিনিসটা হচ্ছে হলো গিয়ে বিশ্লেষণ করবা। তো আমরা যে বৈশিষ্ট্যগুলো পড়ে এসেছি সংবিধানের, তো এই দিক থেকে আমরা জনগণের যে মৌলিক অধিকারের কথা বলা আছে সেই জিনিসটা আমরা তুলে ধরতে পারি। জনগণের সার্বভৌমত্ব নিশ্চিত করেছে অনুচ্ছেদ 7, সেই জিনিসটা তুলে ধরতে পারি। গণতান্ত্রিক এবং সংসদীয় সরকার ব্যবস্থার যে ভালো দিকগুলো, সেই জিনিসগুলো এখানে বর্ণনা করা আছে, সেই জিনিসটা সম্পর্কে তুলে ধরতে পারি। রাষ্ট্র পরিচালনার মূলনীতি সম্পর্কে তুলে ধরতে পারি। তারপরে সংবিধানের যে সর্বোচ্চ অর্থাৎ যে কোনো কিছুর ঊর্ধ্বে সংবিধানকে প্রাধান্য দেওয়া হবে এবং আইনের শাসন নিশ্চিত করা হয়েছে, সেই জিনিসটা তুমি তুলে ধরতে পারো। আমরা যদি একটু বিস্তারিত দেখি, প্রথমে লিখবা যে উদ্দীপকে বর্ণিত সংবিধান একটা সেরা সংবিধান, নিচে কেন এই সংবিধানটা সেরা সংবিধান সেটা বিশ্লেষণ করা হলো। তো প্রথমে লিখলা যে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করছে, অনুচ্ছেদ 27 থেকে 47। বাংলাদেশের সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকার সুস্পষ্টভাবে লিপিবদ্ধ করা হয়েছে। আইনের দৃষ্টিতে সমতা, বাক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, চলাফেরা স্বাধীনতার মতো গুরুত্বপূর্ণ অধিকার এতে সংরক্ষণ করা হয়েছে এবং এটা হচ্ছে এই জন্য মূলত সেরা সংবিধান। তারপরে জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করেছে। সংবিধানে ঘোষণা করা হয়েছে যে জনগণই হচ্ছে সকল রাষ্ট্রীয় ক্ষমতার উৎস এবং এটা বলা আছে অনুচ্ছেদ 7-এ। এছাড়া বলবা যে জনগণের প্রত্যক্ষ বা পরোক্ষ অংশগ্রহণের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয়, যার কারণে কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার যে ভালো দিকগুলো আছে সেই জিনিসটা কিন্তু আমরা এখানে দেখতে পাই। তারপরে এখানে সংসদীয় সরকারের ভালোগুলো বলতে পারো এবং রাষ্ট্র পরিচালনার যে মূলনীতি সেটা সম্পর্কে বলবা। এই জিনিসগুলো অলরেডি ব্যাখ্যা বলেছি। সংবিধানের সর্বোচ্চতা এবং আইনের শাসন নিশ্চিত করা হয়েছে। অনুচ্ছেদ 7-এ বলা হচ্ছে সংবিধানের সর্বোচ্চতা এবং আইনের শাসন 26-এ নিশ্চিত করা হয়েছে। সংবিধানকে দেশের সর্বোচ্চ আইন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। সংবিধানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ কোনো আইন কার্যকর হতে পারে না, এর ফলে আইনের শাসন প্রতিষ্ঠিত হয় এবং নাগরিকদের অধিকার আরও সুরক্ষিত হয়ে থাকে। এই জিনিসটা কিন্তু এখানে ব্যাখ্যা করতে পারো। তো এইভাবে যদি ব্যাখ্যা করতে পারো তাহলে কিন্তু মোটামুটি মার্ক ভালো থাকবে। তো সংবিধান রিলেটেড বিষয়গুলো আমরা দেখলাম। তারপরে আছে আমাদের সৃজনশীল 2। সৃজনশীল 2-এ এসে তুমি এখানে কি লিখতে পারো, দেখো